সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1469তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরীর চট্টগ্রামের ভাই ফারবেজ আহমেদের জীবনের, মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ ফারবেজের জীবনের কলিজা কাঁপানো করুণ শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিয়ের দাবিতে ছাত্রের বাড়িতে শিক্ষিকার অনশন। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তান ফারবেজ আহমেদের জীবনের চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প। এই গল্পটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিভাবকের, প্রত্যেকটা বাবা মায়ের উচিত আজকে ফারবেজের জীবনের গল্পটা মনোযোগ দিয়ে শোনা। তা না হলে আপনার সন্তানের জীবনেও নেমে আসতে পারে এমন কালো অন্ধকার। গল্পটা শুনে সবাই সতর্ক হবেন এবং গল্প শেষে মোহাম্মদ ফারবেজ আহমেদকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারবেজ আহমেদ। আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক, তবে আমার বাবা এমন একটা জায়গায় শিক্ষকতা করে যেখানে শিক্ষকতা করে আমার বাবা আমাদের পরিবারটাই ঠিকমতো চালাতে পারে না। আমার বাবা একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, এক নুরানি মাদ্রাসার শিক্ষক হচ্ছে আমার বাবা। ছোট ছোট বাচ্চাদেরকে নুরানি শিক্ষা দেয় এবং সেখান থেকে আমার বাবা যে পরিমাণের টাকা বেতন পেত তা দিয়ে আসলে আমাদের পরিবারটা ভালোভাবে চলতো না। পরিবারের সবসময় অভাব অনটন লেগেই থাকতো। অভাবের তাড়নায় আমার বড় 2 ভাই অনেক মেধাবী থাকা সত্ত্বেও তারা পড়াশোনা করতে পারেনি। আমার বড় 2 ভাইও কাজে লেগে যায়। কম বয়স থেকে তারা কাজ করতে শুরু করে। ভাইদের মধ্যে ছিলাম আমি সবার ছোট, যার জন্য আমার দাদি অনেক স্বপ্ন দেখেছিল তিনি আমাকে পড়াশোনা করাবেন এবং সেই নিরিখে আমার দাদি ছোটবেলা থেকে আমার সমস্ত অভাব অনটন পূরণ করতেন। এভাবে দাদির সঙ্গে ভালোবাসা নিয়ে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। এই করতে করতে একটা পর্যায়ে আমি আমার গ্রামের প্রাইমারি স্কুল থেকে ক্লাস 5 পাস করি এবং 5 থেকে আমার আব্বার আমাকে 6-এ ভর্তি করাবে না। মানে আব্বার কথা হচ্ছে যে না, আব্বার পক্ষে আমার খরচ দেওয়া সম্ভব না। প্রাইমারি স্কুলে তো ধরেন এত একটা খরচ নাই, পড়াশোনা করতেছি তা চলতেছে, কিন্তু হাই স্কুলে গেলে তো খরচটা অনেক অংশে বেড়ে যাবে। যার কারণে আব্বা সিদ্ধান্ত নিল যে আমাকে আর হাই স্কুলে ভর্তি করাবে না। পরে আব্বা একদিন রাতের বেলায় আমাকে যাওয়ার সময় বলে গেছে, কালকে তুই হোসেনের সাথে তুই হচ্ছে বাজারে কাজে চলে যাবি। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দুল হোসেন, কিন্তু আমার বড় ভাই হচ্ছে আপনার একটা দোকানে চাকরি করে বাজারে। তো আমার আব্বাকে বলে গেছে যে সকালবেলা তুই হোসেনের সঙ্গে বাজারে কাজে চলে যাবি। তো এটা বলার পরে আমার মনটা তখন খুব খারাপ হয়ে গেল। আসলে আমার ইচ্ছা ছিল যে আমি আপনার হাই স্কুলে ভর্তি হব, হাই স্কুলে পড়াশোনা করব, বুক পকেটে রুমাল রাখবো এবং এক অন্যরকম জীবনযাপন করব। হাই স্কুলের ছেলেরা মেয়েরা কত সুন্দর জামা কাপড় পরে, মাথার চুল লম্বা রাখবো, মানে অনেক ধরনের স্বপ্ন আমার বুকে লালন করতেছিল। কিন্তু স্বাদ থাকলে তো হবে না, সাধ্যও তো থাকা লাগবে। তো তেমন সাধ্য তো আর আমাদের নাই। এরপরেও সারাটা রাত আমি ঘুমাই নাই, খুব মন খারাপ করেছিলাম। সকালবেলা হোসেন ভাইয়ের সঙ্গে তখন দোকানে কাজে যাব। ঘর থেকে যখন বের হচ্ছিলাম এই সময় হঠাৎ করে দাদি আমাকে ডাক দিয়া বলে, ফারবেজ কই যাস? আমি বললাম বড় ভাইয়ের সঙ্গে দোকানে কাজে যাই, গতকালকে রাতে আব্বা বলে দিছে। তো আমার দাদি বলতেছে, তুই যাইস না, তোর বড় ফুফু আসবো, তোর সঙ্গে কথা বলবে। তো বড় ফুফু আবার আমার বাড়িতে আসলে আমি খুব খুশি হই, কারণ ফুফু আসলে আমার জন্য বিস্কিট, তারপরে খাবারের এটা ওইটা নিয়ে আসে, যার জন্য বড় ফুফু বাড়িতে আসবে এটা শুনে আমি খুব খুশি। তো আমি দাদিরে বললাম যে বড় ফুফু কখন আসবে? দাদি বললে দুপুরের মধ্যে আসবে, তুই যাইস না। তাই আমি হোসেন ভাইয়েরে বললাম, ভাই আমি যাব না। তো হোসেন ভাই তখন চলে গেছে। আব্বা ঘুম থেকে আবার একটু লেট করে উঠছে, ওইটা আব্বা আমার বকাবাধ্য করছে, তুই গেলি না কেন? ওই দিনটা আবার শুক্রবার ছিল, আমার আব্বার মাদ্রাসা বন্ধ ছিল, এই জন্য আব্বা ফজরের নামাজ পড়ে একটু লম্বা সময় ধরে ঘুমাইতেছিল। তে আমারে বলে, তোর না বললাম হোসেনের সঙ্গে যাইতে, যাস নাই কেন? আমি বললাম দাদি মানা করছে। আব্বা বলে কেয়া? আমি বলছি বড় ফুফু আসবে। তাই আব্বা বকাবাধ্য করতেছে, বড় ফুফু আসলে তুই দোকানে যাবি না কেন? তোর বড় ফুফু আসলে কী হয়েছে?
আব্বা তখন আমার দাদির সঙ্গে কথা বলতেছে। দাদি তখন আমার আব্বারে খুব বকা দিতেছে, তোরে এত করে বললাম তুই পারভেজরে কাজে পাঠাইস না, পারভেজ পড়াশোনা করবো, তাই ওরা কাজে কেন পাঠাইতেছিলি? আমার আব্বা বলতেছে আমার ঘরে নুন আনতে পান্তা পুরাই 3 বেলা ভাত খাইতে পারি না, আপনি বলতেছেন ওরা পড়াশোনা করাবো। পড়াশোনা তো আমিও করছি, কী লাভ হয়েছে? পড়াশোনা করলে কি আজকাল চাকরি পাওয়া যায়? আমার দাদি বলে পড়াশোনা মানুষ চাকরির জন্য করে না, তুই বেশি বেশি কথা বলিস না। ও যাই নাই, ভালো হয়েছে, আমি মানা করতে যাইতে। যাই হোক, দাদির বকা খেয়ে আমার আব্বা আর কোনো কথা বললো না। আব্বা মোটামুটি চুপ হয়ে গেল। দেখতে দেখতে দুপুর গনিয়ে এলো এবং জোহরের আজান দিল। তখন আমি মসজিদে নামাজের উদ্দেশ্যে গেলাম, নামাজ পড়লাম এবং জোহরের নামাজ মানে জুমার নামাজ পড়ে বাড়িতে আসছি এবং এসে দেখি যে ফুফু বাড়িতে চলে আসছে। তো ফুফু এসে দেখে আমি অনেক খুশি। ফুফুর কাছে গেলাম, উনি আবার আমাকে বিস্কিট দিল, ওইটা খাইতে দিল, খাইলাম। খাওয়ার পরে আপনার প্রায় 3টে কি 3:30 বা 4টার মতো বাজে। ওই সময় আমার দাদি তখন আমার ফুফু, দাদি যেই ঘরে থাকে ওই ঘরে ফুফু আছে, আমারে ডাইকে নিছে। ডাইকে নিয়ে যাওয়ার পরে তো এই ফুফু আমারে বলতেছে যে পারভেজ তুই যা, তোর ঘরে গিয়ে তোর জামা কাপড়গুলো ঠিকঠাক কর, ফুফু তোরে সাথে করে নিয়ে যাব। তা আমি মনে করছি যে ফুফু মনে হয় আমার বেড়াইতে নিয়ে যাবে ফুফুদের বাড়িতে। আমি এসে আম্মার এটা বলছি, তা আম্মা আমারে বলতেছে জামা কাপড় যা আছে সব কিছু লয়ে যা। তা আমি ফুফুরে মানে মারে বললাম যে ও মা, এটা তুমি কী কথা বলো, জামা কাপড় সব কিছু নিয়ে যাবো কেন? আমি আর কয়দিন বা থাকবো, আমি তো চলে আসবো। আমার মা আবার বলে তোরা আসার জন্য নিয়ে যাচ্ছে না, তোর ফুফু তোরা ওখানে নিয়ে স্কুলে ভর্তি করাবে। এইটা শুনে ভাই আমি এত খুশি হয়েছি আপনার বলে বুঝাইতে পারবো না। আমি খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেলাম। হায় আল্লাহ, বলে কি আমার ফুফু আমারে নিয়ে যাইবো, তারপর আমার আবার স্কুলে ভর্তি করাইবো, আমি পড়াশোনা করবো। মানে খুব খুশি হয়েছি। হওয়ার পরে ব্যাগ ট্যাগ সব রেডি করছি, কিন্তু আব্বা খুশি না। মানে আমি যে চলে যাচ্ছি ফুফুর বাড়িতে, ফুফু আমার পড়াশোনা করাবে, এটাতে আমার আব্বা মোটামুটি খুশি না। আব্বা মুখ কালো করে আছে। পরে ফুফুর বাড়িতে যাব, ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ফুফুর সঙ্গে আমি সেদিনই সন্ধ্যার সময় চলে গেলাম। তো আমার ফুফাতো ভাই বোনরাও আছে, ওরা আবার খুব ভালো, আমার সঙ্গে কথাবার্তা সর্বদিক থেকে অনেক ভালো। তো ফুফুর বাড়িতে যাওয়ার পরে আমি তখন ওই ফুফুদেরই এলাকাতেই একটা হাই স্কুল আছে, সেই হাই স্কুলে আমি ক্লাস 6-এ ভর্তি হই। ফুফু আমারে সাদা শার্ট, কালো প্যান্ট, জুতা এগুলো সব কিছু কিনে দেয়। মানে স্কুলের যে ইউনিফর্ম আছে, যে ড্রেসগুলো আছে, এগুলো ফুফু আমাকে সব কিনে দেয়। তো আমি ড্রেসগুলো পরে এবার আপনার চলে গেছি স্কুলে যাইতেছি, পড়াশোনা করতেছি, ফুফুর বাড়িতে থাকতেছি। মোটামুটি আমার দিনগুলো খুব ভালো কাটতেছে, কোনো অভাব নাই, কোনো অনটন নাই, খাবারের কষ্ট নাই, থাকার কষ্ট নাই। এরপরে সর্বদিক থেকে ফুফু আমাকে নিজের সন্তানের মতো টাকা পয়সা দিতেছে। আমি ফুফুর মুখে শুনেছিলাম আমার দাদি নাকি ফুফুর হাত ধরে কান্না করে বলছে যে তুই পারভেজকে তোর নিজের সন্তানের মতো পড়াশোনা করাবি, তোর কাছে আমার এই একটা দাবি, তুই আমার এই দাবিটা রাখিস। তাই আমার ফুফু তখন করলো কি যে ঠিক আছে। তো এরকম করেই ভাই আমি তখন আস্তে আস্তে করে পড়াশোনা করতেছি। আমি পড়াশোনা করতে করতে দেখা যায় আমার ফুফাতো ভাইগুলো ভালো ছিল না, ওরা পড়াশোনার প্রতি খুব একটা ভালো ছিল না। ওরা আমার সবাই বড় ছিল, বাট ওরা আমার সারাক্ষণ এখানে সেখানে নিয়ে যাইতো, আমি ওদের সঙ্গে যাইতাম। এবং যার কারণে দেখা যায় ক্লাস 6-এ আমি পড়াশোনা ভালোই করছি, ক্লাস 7-এও ভালো হয়েছি, কিন্তু ক্লাস 8-এ ওঠার পরে আমার পড়াশোনা অনেকটা ড্রপ হয়ে যায়। মানে ওই আপনার ফুফাতো ভাইদের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করতাম, মাঠে ঘাটে বনে বাজারে ঘুরে বেড়াতাম। পড়াশোনায় মোটামুটি অনেকটা মানে ফাটল ধরে যায়, অনেকটা মানে পড়াশোনার ক্ষতি হয়ে যায়। তো আমি তখন চিন্তা করলাম যে হায় হায়, আমার আম্মা আমার এত কষ্ট করে আমার এখানে পাঠাইলো, আমার দাদি এত কষ্ট করে পাঠাইলো, আর অথচ আমি পড়াশোনায় এত ক্ষতি করতেছি। তা আমি আর পড়াশোনায় ভালো করতে পারলাম না। ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠলাম, রোল নাম্বার আরও নিচের দিকে যাচ্ছে, মানে খুব আরও পিছনের দিকে যাচ্ছে, পড়াশোনায় খুব ক্ষতি হয়ে গেল। তো এই করতে করতে ক্লাস 9 থেকে যখন আমি ক্লাস 10-এ উঠলাম, ক্লাস 10-এ ওঠার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আপনার ইংলিশ এবং গণিত এই দুইটা সাবজেক্ট আমি ভালো বুঝি না। তো ইংলিশটা যদিও মোটামুটি চলে, কিন্তু গণিত সাবজেক্টটা এইটা আমি একদমই জানি না, মানে এইটা আমার পুরোই অনজ্ঞ। তারপরে আমার ফুফুর কাছে আমি একদিন বললাম যে ফুফু, এমন এমন ঘটনা, আমি তো গণিত সাবজেক্টটা মোটামুটি বুঝি না এবং এইটা আমি আসলেই জানি না। আমি এই সাবজেক্টটাতে যদি কোথাও একটু প্রাইভেট পড়তে পারি তাহলে আমি রেজাল্টটা ভালো করতে পারবো, যদি কোথাও প্রাইভেট পড়ার ব্যবস্থা থাকে। ফুফু তখন আমারে বললো আমাদের এখানে তো আসলে প্রাইভেটের তেমন কোনো ভালো ব্যবস্থা নাই, তবে ফুফু অনেক দূরের একটা গ্রামের কথা বললো, সেই গ্রামে নাকি একজন মহিলা আছে, ওই নাকি আবার গণিত সাবজেক্টটা ভালো পড়ে। তোর ফুফাতো বোন তার কাছে পড়ছিল, ওই আবার মানে মহিলাটা অনেক ভালো। তো উনি আগে শিক্ষকতা করতে, এখন শিক্ষকতা ছেড়ে দিছে, কিন্তু উনি শুধু প্রাইভেট পড়ায়, খুব ভালো। তো এই কথা বলার পরে ফুফু আমাকে ঠিকানা দিল, আমার ফুফাতো বোনের কাছ থেকে ঠিকানা নিলাম। আমার ফুফাতো বোনের আবার বিয়ে হয়ে গেছে, তো ওর কাছ থেকে ঠিকানা নিলাম। নেওয়ার পরে আমি ওই ম্যাডামের কাছে গেছি। যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি ইয়াংই একজন ম্যাডাম, খুবই ইয়াং। তা আমি তখন যাওয়ার পরে আমার ফুফাতো বোনের পরিচয় দিলাম, যেহেতু আমার ফুফাতো বোন এখানে
পরে ম্যাডাম আমাকে চিনছে, চিনা বললো তুমি কি এই স্কুলে পড়ো? আমি বললাম জি। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি তো গণিতেই সমস্যা, আমি তোমারে পড়াবো। পরে প্রথমে ম্যাডাম আমাকে একটা বেসে পড়াইতো। আমি প্রায় আপনার মাসখানিকের মতো একটা বেসে পড়ছি, কিন্তু বেসে পড়ি না আমি ওভাবে আপনার পড়া আয়ত্তে আনতে পারি না। বেসে দেখা যায় অনেক স্টুডেন্ট থাকে, বাট ওদের মাঝে আমার পড়াশোনা অনেকটা ক্ষতি হয়ে যায়, মানে আমি আসলে খুব একটা বুঝি না। তো আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি যদি আমাকে একা একটু পড়ান তাহলে ভালো হয়, প্রয়োজনে আমি আপনার টাকাটাও একটু বাড়াই দিব, আমি আপনাকে টাকাটা বাড়াই দিব, কারণ এখানে যে গ্রুপে পড়ি আমি ওরকম সময় পাই না, এতে আমার পড়াশোনার ক্ষতি হয়। ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যদি একা পড়তে চাও আমি তো রাত 9টা বা 10টার পরে ফ্রি হই, এর আগ পর্যন্ত তো আমার বেচ আছেই, রাত 9টা 10টার পরেই তখন তোমার আসতে হবে, তো তখন কি তুমি আসতে পারবা? আমি বললাম ম্যাডাম 9টার পরে হলে আমার সমস্যা নাই, 9টা থেকে আপনি 10টা পর্যন্ত আমার পড়াইলে আমি 10টা বাজে চলে যেতে পারবো। তো ম্যাডাম বলে 10টা বাজে যাইতে পারবা তো, গ্রাম্য রাস্তা? আমি বললাম জি পারবো। এরপরে ম্যাডামের সঙ্গে আমার শিডিউল হলো যে রাত 9টা থেকে 10টা। তো আমি তখন প্রতিদিন 8:30 বাজে আমার ওই ফুফাতো ভাইয়ের সাইকেল আছে, সাইকেলে করে ম্যাডামের বাসায় চলে যেতাম। তো 9:30 থেকে আপনার 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ম্যাডামের বাসায় পড়তাম। তো উনি আমারে খুব ভালো করে পড়াইতো, মানে অনেক ভালো করে পড়াইতো, এবং আমার পড়াশোনার কোনো দিক থেকে কোনো কিছু হইলে উনি মানে নিজের মতো করে আর কি খুব ভালো করে আমার পড়াশোনা করে, আমি এখানে পড়াশোনা করি। আস্তে 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 করে পড়াশোনা করতেছি, সময়গুলো কাটতেছে, এবং ম্যাডামও মোটামুটি আমার উপর অনেকটা কেয়ারিং, অনেকটা যত্নবান, এবং ম্যাডাম বারবার বলতেছে যে ঠিকমতো পড়াশোনা করা লাগবে, এইটা সেটা। এই করতে করতে আস্তে আস্তে করে সময়গুলো কাটতেছে। আমি ম্যাডামের বাসায় প্রায় আপনার 2 মাসের মতো পড়ি, 1 মাস তো গ্রুপে পড়ি এবং আরেক মাস একা পড়ি। এই 2 মাস পরেই ম্যাডামের হাজব্যান্ড থাকতো চট্টগ্রাম শহরে, উনি শহরে থাকতো এবং উনি তখন গ্রামে আসে, এবং গ্রামে আসার পরেই এক অন্যরকম কারবার আমি দেখতে শুরু করি। প্রতিনিয়ত ম্যাডাম আমারে পড়াইতে আসলে ম্যাডামের হাজব্যান্ডে খুব গালাগালি করে ম্যাডামরে, মানে প্রচুর গালাগালি করে, এবং ম্যাডাম অনেক কান্নাকাটি করে। তো আমার কাছে তখন বিষয়টা খুব খারাপ লাগলো যে অলওয়েজ যে উনি ওনার ওয়াইফের সঙ্গে খারাপ ব্যবহার করে, এবং খুব মানে একদম অকথ্য ভাষায় গালাগালি করে, যেগুলো আসলে এখানে বলার মতো না, এইরকম ভাষায় গালাগালি করে। আর ম্যাডাম আমারে পড়াইতে আসলে উনি কান্নাকাটি করে, উনিও খুব কাঁদে। পরে আমার কাছে মনে হলো যে কী ব্যাপার, ম্যাডাম এরকম কান্নাকাটি করে আমার পড়াইতে আসলে, আর ওই লোকও বা ম্যাডামকে এরকম গালাগালি করে কেন, মানে ভিতরটা তখন কেমন যেন একটা খারাপ লাগে। এরকম করতে করতে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। যাওয়ার পর আমি একদিন ম্যাডামকে জিজ্ঞেস করলাম, না সরি ম্যাডামে আমাকে জিজ্ঞেস করলো যে পারভেজ, তোমাদের এইদিকে আমাদের বাড়ির কথা তো ম্যাডাম জানে যে আমরা অমুক গ্রামে এবং এটা আমার ফুফুর বাড়ি। ম্যাডাম আমারে বলে তোমাদের গ্রামের দিকে কি ভালো কোনো কবিরাজ আছে, যে কবিরাজের মাধ্যমে সন্তান নেওয়া যায়, এরকম কোনো ভালো কবিরাজ আছে? পরে আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমাদের এদিকে তো ভালো তেমন কোনো কবিরাজ নাই, তো আচ্ছা ঠিক আছে আমি তারপরেও খুঁজবো, কিন্তু কেন? ম্যাডাম বলে আমার সংসারে শান্তির জন্য। আমি বললাম সংসারে শান্তির জন্য মানে কী হয়েছে ম্যাডাম? পরে বলে দেখো না তোমার যে আমার যে হাজব্যান্ড আছে উনি আমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করে। আমি বললাম কেন খারাপ ব্যবহার করে? বলে আমি ওনাকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দিচ্ছি না, এই জন্য। আমি বললাম তো উনি দ্বিতীয় বিয়ে কেন করতে চায়? বলে সন্তানের জন্য। আমার আজকে বিয়ে হয়েছে বহু বছর, কিন্তু আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে আমার যে হাজব্যান্ড আছে সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এখন সে বলতেছে তার বাচ্চা লাগবে, তো বাচ্চা যেহেতু লাগবে আমি তো তার বড় বউ, তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দেওয়ার জন্য লিখিতভাবে অনুমতি দিতে। তা আমি লিখিতভাবে অনুমতি দেই না, যার জন্য সে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার খারাপ ব্যবহার করে। তো আমি এটা সহ্য করতে পারবো না যে আমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করবে, আরেকটা আমার ঘরে সতীন নিয়ে আসবে, এটা আমি পারবো না। আমি আমার হাজব্যান্ডের শান্তির জন্য, আমার সাংসারিক শান্তির জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি চাকরি করতাম, চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি, তো জাস্ট এখন টিউশনই করি আমি। তো এরপরে আমি তো এটা মেনে নিতে পারবো না। পরে আমি বললাম ম্যাডাম দেখেন আসলে আমাদের এরকম তো নাই, তারপরও ম্যাডাম আমি আপনাকে জানাবো। এই ম্যাডামের সঙ্গে কথা বলার 2 দিন পরে আমার একদম বড় ভাইয়া তখন বিয়ে করে, আমার একেবারে বড় ভাইয়া। তো ভাবি তখন একদিন আমাদের ওই খালার ফুফুর বাড়িতে আসে। আসার পরে ভাবির একদিন আমি বলি, আমি শুনেছিলাম কালিয়াকান্দি ভাবিদের বাড়ির ওখানে নাকি একজন ভালো কবিরাজ আছে, আগে আমি শুনেছিলাম আর কি। তো ভাবি আসার পরে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাই বলো এখানে তো কবিরাজ আছে, বাট ওই কবিরাজটা অনেক ভালো, ওই কবিরাজের কাছে গেলে নিশ্চিতভাবে বাচ্চা হয়, কবিরাজটা অত্যাধিক ভালো। আমি বললাম কি বললা ভাবি, সত্যি কবিরাজ ভালো? ভাবি বলো হয় কবিরাজটা খুবই ভালো, এবং ওই কবিরাজের কাছে গেলে নিশ্চিত থাক যে বাচ্চা হবেই হবে। যতজনে গেছে কেউ নিরাশ হয়ে ফিরে আসে নাই। আমি তখন বললাম যে ভাবি আমার একটা ম্যাডামে প্রাইভেট পড়ায়, ম্যাডামের এই সমস্যা, এখন ম্যাডাম যদি যাইতে চায় তাহলে কি আমি নিয়ে যাব?
ভাবি আমারে বলে সমস্যা নাই, আমি তো কালকে যাব, আজকে রাত্রে ভাবি এখানে থাকবে, তাহলে আমি কালকে যাব, ম্যাডামরে বলবি আমার সঙ্গে যাওয়ার জন্য। তো পরের দিন আমি তখন প্রাইভেট পড়তে গেলাম, ম্যাডামরে বললাম যে ম্যাডাম এমন এমন ঘটনা, এখন আপনি যদি যান তাহলে আমি আপনার সাথে করে নিতে পারবো। ম্যাডাম তখন আমারে বলতেছে আমার হাজব্যান্ড তো এখন বাড়িতে, আমি তখন যেতে পারবো না, আমার হাজব্যান্ডের ছুটি শেষ হতে আরও 2 দিন লাগবে, ও চলে গেলে পর আমি যাব। তো আরও 2 দিন আমার ভাবি তো আর থাকবে না, ভাবি চলে গেছে। আমি ভাবির কাছ থেকে তখন ঠিকানাটা লিখে রাখছি, মানে ফুল ঠিকানাটা কাগজে লিখে রাখছি। ভাবি তখন চলে গেল, এবং ভাবি চলে যাওয়ার পরে দেন ম্যাডাম তখন এই 2 দিন পরে ম্যাডামের হাজব্যান্ড তখন চলে গেছে আবার শহরে। ম্যাডাম আমারে বললো যে ফারবেজ তাহলে কখন নিয়ে যাবা, তখন কিন্তু আমার সামনে টেস্ট পরীক্ষা। তখন আমি একটা ডেট ফিক্সড করলাম, এবং ওই ডেটে আমি তখন ম্যাডামকে নিয়ে রিক্সা যোগে আমার ভাবিদের বাড়িতে গেলাম। ভাবি সহ ওই কবিরাজের কাছে গেছি। যাওয়ার পরে কবিরাজ তখন ওষুধ দিল এবং দিয়ে টিয়া বললো যে হবে এরকম। তো কবিরাজও ওষুধ দিল, বাট ওভাবে আর কোনো কিছু হচ্ছে না। মানে প্রায় ম্যাডাম এখানে 3-4 মাসের মতো ওষুধ খাইল, 3-4 মাস, প্রায় আপনার 5-6 বারের মতো গেল কবিরাজের কাছ থেকে, পানি পরা আনলো, তাবিজ দিল, অনেক কিছু করলো, কিন্তু কোনোভাবে আর বাচ্চা কাচ্চা হয় না। তখন আমার টেস্ট পরীক্ষা চলে আসছে, মানে আমার সামনে আমার টেস্ট পরীক্ষা। ওই সময়ের ভিতরে ম্যাডামের হাজব্যান্ড তখন বিয়ে করবেই করবে, বাচ্চা যেহেতু হয় না উনি বিয়ে করবেই, তখন ম্যাডামের গায়ে প্রচুর হাত তুলতো। ওই পর্যায়ে এসে ম্যাডাম তখন একদিন আমাকে এমন একটা প্রস্তাব দিল, যেটা শুনে আমি রীতিমতো আমার মাথায় আসমানটা ভেঙে পড়ল। ম্যাডাম আমাকে ডিরেক্ট বলতেছে যে আমার সন্তান নেওয়ার জন্য তুমি আমাকে একটু সাহায্য করো, তোমার উপর আমার বিশ্বাস আছে, এবং আমি শুধুমাত্র আমার সংসারটা বাঁচানোর জন্য, আমার সংসারের শান্তির জন্য আমি এই কাজটা করব। পরে আমি বললাম যে ম্যাডাম আপনি এটা কী ধরনের কথা বলতেছেন, আমি হচ্ছি আপনার ছাত্র, আমি আপনার কাছে পড়ি, সো আপনি যে এই কথা বলতেছেন এটা কি কোনোদিনও সম্ভব? উনি আমারে বলে তুমি আমার ছাত্র হয়েছো তো কী হয়েছে, তোমার তো মানে পর্যাপ্ত বয়স হয়েছে, প্রাপ্ত বয়স হয়েছে, তার সমস্যা নাই, আমার সন্তান নেওয়া খুব জরুরি, তুমি আমাকে হেল্প করো। তো আমিও তখন ইয়াং মানুষ ছিলাম, বাট ম্যাডামের সঙ্গে কোনো কিছু হোক আমি এটা মন থেকে চাইও নাই। বাট এরপরেও আসলে দুর্ভাগ্যবশতই বলবো যে ম্যাডামের সঙ্গে আমার এই ধরনের সম্পর্কটা হয়, এবং এই ধরনের সম্পর্ক প্রায় আপনার 3 থেকে 4 বার হওয়ার পরে আমি তখন এত লজ্জা পাই, আমার সামনে পরীক্ষা থাকে, এবং পরীক্ষা থাকার পরেও আমি ম্যাডামের কাছে আর যাবো না, মানে আমি আর পড়বো না। 1 সপ্তাহের মধ্যে যেহেতু আমার এই ধরনের সম্পর্ক হয়ে গেছে বেশ কয়েকবার, সো আমি আর যাবো না। আমি তখন আর ম্যাডামের কাছে আমি টোটালি আর যাই না। তো যাই না, পরে ম্যাডাম ওখানে লোক পর্যন্ত পাঠাইছে, মানে অন্য স্টুডেন্টদেরকে পাঠাইছে যে ফারবেজ আসে না কেন। তো আমি তখন বলছি যে না আমি আর যাব না। আমারও চিন্তা ভাবনা হচ্ছে যে সামনে টেস্ট পরীক্ষার সময় আমি ঘরেই পড়বো। আর সত্যি কথা বলতে ভাই কি, আমি ম্যাডামের সামনে পড়তে পারি না, লজ্জা লাগে। যে আমি খুব লাজুক টাইপের একটা ছেলে, মানে অনেক ধরনের লাজুক। তো আমি ম্যাডামের সামনে আর পড়বো না, ওই লজ্জায় আমি তখন আর ম্যাডামের সামনে পড়ি নাই। এবং টেস্টের পরে আমার ফাইনাল পরীক্ষা চলে আসছে, আমি আর এখানে মানে এই জায়গার ভিতরে ম্যাডামের ওই দিকে গ্রামের দিকেও যাইনি, ম্যাডামের সঙ্গে কথাও বলি না, আমি টোটালি ম্যাডামের কাছ থেকে তখন সরে চলে আসি। এখান থেকে আমি তখন পরীক্ষা দিই, এবং পরীক্ষার কেন্দ্র হয় আমাদের গ্রামের, আমাদের এলাকার দিকেই, ওইখানে আমার পরীক্ষার কেন্দ্র হয় এসএসসির কেন্দ্র। তো আমি তখন আমাদের বাসা থেকেই কেন্দ্রে এসে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বাড়িতেই থাকি, দাদির সঙ্গে থাকি, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যেহেতু লম্বা একটা গ্যাপ থাকে রেজাল্ট আউট হওয়ার জন্য, তো সেই সময়টাতে আমি তখন আর আমার ফুফুর বাড়িতে থাকি না, কারণ অনেক দিন তো ফুফুর বাড়িতে ছিলাম, আজকে প্রায় 5 বছরের মতো ওখানেই আছি। তা আমি আর ওইখানে থাকবো না, যার জন্য আমি চলে আসি। তো বাড়িতে তখন চলে আসি, এবং আসার পরেই আমার আব্বার সঙ্গে হেল্প করে কাজে, ভাইদের সঙ্গে থাকি, দাদার সঙ্গে, আমার মায়ের সঙ্গে ভালোভাবে আছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটার সময় আপনার রেজাল্ট আউট হয়, আমার এসএসসি রেজাল্ট আউট হয়, এবং আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো রেজাল্ট এসএসসি পাস করি, যেটা আমার কাঙ্ক্ষিত ছিল আর কি, সেটারও আরও অনেকটা ঊর্ধ্বে উঠে, যেটা আমার চিন্তা ভাবনাই ছিল তারও অনেক ঊর্ধ্বে উঠে অনেক ভালো রেজাল্ট করি আলহামদুলিল্লাহ। এবং রেজাল্ট যখন ভালো হলো তখন আমি চিন্তা করলাম যে এত ভালো রেজাল্ট যেহেতু আমার হয়েছে, তাই আমি ভবিষ্যতে আরও বেশি কিছু করতে পারবো। তো আমি ইন্টারটা আপনার এসএসসিটা পরীক্ষা দিয়ে আমাদের এলাকারই একটা স্কুলে আমি তখন ইন্টারমিডিয়েটে ইন্টারে ভর্তি হই, এবং তার পাশাপাশি আমি তখন টিউশনি করি, এবং আমার পড়াশোনার খরচ এবং পরিবারের সম্পূর্ণ খরচটা আমি তখন এই টিউশনির উপর থেকেই করি। টিউশনি থেকে ইনকাম হইতেছে, টিউশনির টাকায় চলতেছি, এবং এই টাকা আমার পরিবারের প্রত্যেকটা মানুষের খরচ একরকম হচ্ছে। আর আমি আবার সাবজেক্টগুলোতে অনেক ভালো ছিলাম, যার জন্য দেখা যায় যে আমি ক্লাস 9-10 স্টুডেন্টও পড়াইতাম, ম্যাডামের কাছ থেকে যতটুকু শিখেছি আর কি। সো তিনি অনেক ভালো ছিলেন, যার জন্য আমি গণিত সাবজেক্টটা পড়াইতাম। গণিতে আমার ভালো রেজাল্ট আসছে, ফার্স্ট ডিভিশনে পাস করছি গণিতে।
যাই হোক, এরপর আমি এরকম স্টুডেন্ট পড়াইতেছি, আমাদের বাসায় আসতেছে এবং অনেক ছাত্রছাত্রীরা আসে দূর দূরান্ত থেকে, ওনাদেরকে পড়াই, তার পাশাপাশি আমি কলেজে পড়ি। এই কলেজে পড়তে পড়তে আমার যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি এবং সেকেন্ড ইয়ার ওঠার পরে আমাদের আমাদের ক্লাসেরই একটা মেয়ে, নাম হচ্ছে অনন্যা। তো অনন্যা হলো কি, ওর খালাতো বোনের বিয়ে, মানে ওর কেমন খালাতো বোনের বিয়ে। তা আমাদের বেসে সবাইকে দাওয়াত দিছে যে তোরা সবাই যাবে আমার খালাতো বোনের বিয়ে, মানে খুবভাবে সবাইকে বলছে। তা আমি তো আসলে ওভাবে কোথাও যাই না। তো যখন আমারও বললো যে ফারবেজ তুই কিন্তু যাবি, মানে অনন্যা বলতেছিল। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাব। পরে অনন্যা সহ বলার পরে দেন আমি তখন ওর খালাতো বোনের বিয়েতে আমরা প্রায় ফ্রেন্ডরা মিলে 8-10 জনের মতো গেছি, কারণ ওখানে ডিজে পার্টি টাটি হয়েছে, নাচ গান হয়েছে, খুব আনন্দ ফুর্তি হয়েছে, এই জন্য আমাদেরকেও নিয়ে গেছে আর কি, অনন্যা নিয়ে গেছে। তো ওইখানে যাওয়ার পরে আমি যেদিন গেলাম ওই 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 রাতটা ছিলাম এবং পরের দিনে আমি ওই রাতে একটা বাজে স্বপ্ন দেখি, মানে যে রাতে গেলাম সে রাতে একটা খুব বাজে স্বপ্ন দেখি। বাট সে রাতে খুব মজা করছিলাম, কিন্তু রাত 2টা পর্যন্ত খুব নাচানাচি, আপনার গান আড্ডা বাজি এরকম প্রচুর মজা করছিলাম। তো খুব একটা খারাপ স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখার পরে সকালবেলা আমি চলে আসবো, আমি রেডি হচ্ছিলাম চলে আসবো, এবং ওই সময় অনন্যা আমাকে বারবার মানা করতেছে তুই যাইস না, তুই গেলে আমার খারাপ লাগবে, তুই যাইস না, খুবভাবে মানা করতেছে। তা এরকম করতে করতে হঠাৎ করে অনন্যার রুমে একটা মেয়ে ঢুকছে। মেয়েটা ঢুকে আমারে বলতেছে যে আপনি তো একটা শিক্ষিত ছেলে, বাট আপনি কি কুসংস্কার বিশ্বাস করেন? আপনি স্বপ্নে দেখছেন খারাপ কিছু একটা, মানে আমি আমার দাদিকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছিলাম আর কি, যে বলেই ফেলে যে দাদি মারা গেছে, এরকম একটা স্বপ্ন দেখছিলাম। তো মেয়েটা আমারে বলতেছে যে আপনি এরকম একটা শিক্ষিত ছেলে হয়ে আপনি মানে এরকম একটা মানে স্বপ্ন দেখে আপনি বাড়িতে চলে যাবেন। মেয়েটা খুব সুন্দর ছিল, অনন্যার পাশে দাঁড়ায় আছে। পরে আমি বললাম যে অনন্যা এটাকে, বলে এটা আমার একটা কাজিন, নাম হচ্ছে পায়েল, দেখতে ঠিক অনন্যার মতো বয়সেরই হবে, বাট মেয়েটা অনেক সুন্দর। তো আমি তখন বললাম যে দেখেন আমি আসলে আমার দাদিকে অনেক ভালোবাসি, তো এবং আমার গোটা পৃথিবী একদিকে, আমার দাদি একদিকে, তো দাদির কিছু একটা হলে আমি সত্যি অনেকটা কষ্ট পাবো, যার কারণে আমি সিরিয়াসলি চলে যাচ্ছি। উনি বলে আপনার দাদির কিছুই হয়নি, আপনি শুধু শুধু যায়েন না। বাট তারপরেও আমি একরকম ওদের মানে বাধাকে অতিক্রম করে আমি তখন চলে আসি বাড়িতে। যাই হোক, বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে এসে দেখলাম যে দাদি ঠিক আছে, পরিবারের সবাই ঠিক আছে। ওই দিনটা কেটে গেল এবং পরের দিন যখন কলেজে গেছি, কলেজে যাওয়ার পরে অনন্যার সঙ্গে আমার দেখা, ও কিন্তু চলে আসছে, মানে ওই দিনই বিকালবেলা ওরাও চলে আসছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমরা সবাই চলে আসছি ওই দিন বিকালেই। তো পরের দিন আবার অনন্যা কলেজে আসছে, আসার পরে আমার বলতেছে যে ফারবেজ আজকে কলেজ শেষ করে আমাদের বাসায় যাবি। আমি বললাম যে তোদের বাসায় কেন? পরে বলতেছে তোর একটু কাজ আছে। আমি বললাম কী কাজ তা তো বলবি। বলে তোরে দেখার জন্য আমাদের বাসায় একটা মেহমান আসছে। আমি বললাম যে আমারে দেখার জন্য তোদের বাসায় কোন মেহমান আসছে? বলে তুই গেলেই বুঝবি, এত পাকনামি করিস না তো, চল। তো এরকম ও আমাকে বললো। তো আমি কলেজ শেষ করে, ওদের বাসা আবার দূরে না, কলেজের পিছনে বাসা, তো ওদের বাসায় গেলাম এবং ওদের বাসায় যাওয়ার পরে দেখি যে ওই মেয়েটা, মানে যে মেয়েটা আমাকে আমার দাদিকে দেখার জন্য আসতে মানা করছিল, মানে বাধা দিছিল না যাওয়ার জন্য, ওই মেয়েটাই। পরে মেয়েটাকে দেখে আমি একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, এই মেয়েটা এখানে কেন? তারপরে আমি অনন্যারে জিজ্ঞেস করলাম যে অনন্যা এই মেয়েটা এখানে থাকার কারণ কি বা কেন আসছে? বলে ও আসলে মূলত তোরে দেখতে আসছে। আমি বললাম যে আমারে দেখতে আসছে? পরে মেয়েটা হাসি দিয়ে বলতেছে না না না, আপনাকে দেখতে আসি নাই, আপনার দাদিকে দেখতে আসছি। আমি বললাম যে আমার দাদিকে কেন, কী হয়েছে? পরে বলে না, কি এমন দাদি যে দাদিরে দেখার জন্য আমার মতো একটা সুন্দরী মেয়েরা ফালাইয়া চলে আসছেন? আমি তখন হাসি দিয়ে বলতেছি আসলে আপনি ভুল ভাবতেছেন, আমি আপনাকে মানে ফেলে চলে আসি নাই। মূল কথা হচ্ছে আমি দাদিকে নিয়ে খুব ভয় পাই। বলে তাই তো, যার এমন সুন্দর একটা দাদি আছে সেই দাদিটার আমি দেখবো না তা কী করে হয়? আমি আপনার সঙ্গে যাবো, আপনার দাদিকে দেখবো। তো আমি মেয়েটাকে মানা করলাম, বাট মানা করার পরেও সে আমার দাদিকে দেখবেই মানে একটু জোরাজোরি করতেছে। তা আমি বললাম ঠিক আছে, আপনার যেহেতু আমার দাদিকে দেখার এতই ইচ্ছা, ঠিক আছে আপনি চলেন। তো ওই দিন না, মেয়েটা বলো ওই দিন যাবে। তো আমি বলছি যে আজকে না, কারণ আমাদের বাসায় পরিস্থিতি, আমরা তো একটু মধ্যবিত্ত, মেয়েটাকে নিলে তো অন্তত তার কিছু একটা নাস্তা পানি দিতে হবে বা কিছু একটা করতে হবে। তা এরকম যদি পরিস্থিতি না হয় তাহলে হঠাৎ করে নিলে তো মানে অপমান হবো। যার কারণে আমি বললাম যে আমি আপনাকে কালকে কলেজ শেষ করে নিয়ে যাব। তুমি এ বলে আমি আজকে যেতে, আমি কালকে নিয়ে যাব। তো এরপরের দিন হলো কি, আমি বাড়িতে গিয়া মোটামুটি ওই যে মানে দোকান থেকে চানাচুর বিস্কিট যা যা লাগে এগুলো আনলাম। পরের দিন কলেজে আসছে, আসার পরে প্রায় দিনের মানে কলেজে তখন লাঞ্চ আওয়ারের সময় অনন্যা আমারে বলতেছে এই পায়েল কিন্তু রাত্রে চলে যাবে, আজকে আর তুই ক্লাস করিস না, চল পায়েলরে তোর বাড়িতে নিয়ে যা। তো আমি অনন্যারে বলতেছি অনন্যা এইটা কেমন কথা, আমার দাঁতিরে দেখতে এই মেয়েটা এত দূর থেকে চলে আসছে। বলে ধুরু বোকা, যাইতে চাইছে তো নিয়ে যা। তো আমি তখন হাফ ক্লাস করলাম, করে আমি আর অনন্যাদের বাসায় গেলাম। দেন এরপরে বাসায় যাওয়ার পরে ওই মেয়েটা তখন আমার সঙ্গে যাবে। এখানে বা একটা ট্রিক্স খাটাইলো কি, মেয়েটা রেডি হইলো, অনন্যাও রেডি হইলো,
এরপরে হঠাৎ করে অনন্যা বলতেছে ও যাবে না। অনন্যা বলে আমি যাবো না, একটা কাজ কর পারবেশ, তুই ওরে নিয়ে যা আর তুই ওরে সাথে করে নিয়ে আসিস। আমি তখন বললাম আরে বাবা তুই যাবি না কেন, আমি একটা মেয়েকে সাথে করে নিয়ে যাবো, যেহেতু আমাদের এটা গ্রাম, এটা তো শহর না। এবং গ্রামে আবার কি দেখলে কি মনে করে, মানে কিভাবে মাইন্ড করে, কি আবার খারাপ ভালো মনে করে তা তো আর বলা যায় না। আমি অনন্যারে বললাম যে না তুইও চল। ও আমার বলে না দোস্ত আমি যাইতে পারবো না, আমি যাবো না, তুই নিয়ে যা, ওরে নিয়ে যা, কোনো প্রবলেম না, কিচ্ছু হবে না। তো ও আসলে গেল না, গেলই না। তো আমিও তখন মেয়েটাকে নিয়ে মানে পায়েলকে নিয়ে দেন আমি তখন গেলাম। এবং যাওয়ার পরে ফাইল আমার দাদিকে দেখলো, দাদিকে দেখে দাদিকে জড়ায়ে ধরলো এবং দাদিকে বলতেছে যে আপনার নাতি আমাকে দেখা আমারে ফেলে আপনার কাছে চলে আসছে, আপনার কত ভালোবাসে আপনার নাতি, আপনার নাতি আপনাকে অনেক ভালোবাসে, মানে এগুলো সেগুলো আমার দাদিরে বলতেছে। তো দাদিও হাসাহাসি করতেছে, অনন্যা সে নিজেও মানে আপনার পায়েল সে নিজেও হাসতেছে। এরকম করতে করতে প্রায় মাগরিব পর্যন্ত ও ছিল। অ্যান্ড মাগরিবের পরে আমি বললাম যে তুমি আজকে যাবো না? ও আমারে বলে যে না আজকে আমি যাব না, আমি আজকে দাদির সঙ্গে থাকবো। আমি তখন বললাম ও মা মানে তোমার বললো, কাজিন বললো তুমি আজকে তোমাদের বাসায় চলে যাবা। ও বলে হ্যাঁ আমার আব্বু তো আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার আব্বু আসলে আসুক, আমি যাব না। আমি বললাম তো তোমার আব্বু যদি এসে তোমাকে না দেখে তাহলে মাইন্ড করবে না? বলেন আমাদের ফ্যামিলিটা ওরকম না, মানে আমার মানে পায়েল যদি বুঝিয়ে বলে, অনন্যা বুঝিয়ে বললে আব্বু বুঝবে, প্রবলেম নেই। আমি বললাম এটা কী ধরনের কথা, না 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 এটা ঠিক হবে না, তুমি চলো। মানে মেয়েটার সঙ্গে জোরাজোরি করতেছে না, ও যাবেই না, ওর কথা একটা যে ও যাবে না। তো আমার দাদি বলে যেহেতু যাবে না তাহলে আর জোরাজোরি করার দরকার নেই, ও আসছে যখন থাক। তো দাদির সঙ্গে ভাই সারাক্ষণ গল্প গুজব আড্ডা বাজি, মানে প্রচুর পরিমাণে দুষ্টমি করলো। এবং কে কোন রুমে ঘুমায়, কে কোন রুমে থাকে, এগুলো সব দেখলাম। দেখা টেকা রাত্রে প্রায় 10:30টার দিকে আমরা সবাই ঘুমাইতে চলে গেলাম। আমার বড় ভাই আবার মুরগি আনছে, মানে বাজার সাজার করে আনছে, যেহেতু বাসায় একটা নতুন মেহমান আসছে। পরে আমরা সবাই ঘুমাইতে চলে গেছি, আমিও ঘুমাইলাম, পরিবারের সবাই ঘুমাইলাম। রাত্র তখন আনুমানিক প্রায় 12টা কি 1টার মতো বাজে। ওই সময়ের ভিতরে এই মেয়েটাই মানে পাইলে আইসে আমার দরজা ধাক্কাইতেছে আর আমাকে খুব আস্তে আস্তে করে ডাকতেছে যে পারভেজ উঠো উঠো, এরকম করে ডাকতেছে। কয়েকটা ডাক দেওয়ার পরে আমি তখন উঠলাম, উঠে দরজা খুললাম, খুলে দেখেও দাঁড়ায় আছে। আমি বললাম কী ব্যাপার পায়েল? আমি ভাবছিলাম যে ওর সম্ভবত ঘুমাতে কষ্ট হচ্ছে, তখন গরমের সময় ছিল তো, মানে কারেন্ট থাকে না আমাদের গ্রামে, বিশেষ করে কারেন্ট থাকে না, দেখা যায় রাতের বেলায় কারেন্ট নাই। তাই আমি ভাবলাম যে হয়তো ফ্যান চলতেছে না, ওর ঘুমে কষ্ট হচ্ছে, এই জন্য মনে হয় চলে আসছে। আমি বললাম তোমার কি ঘুমাইতে সমস্যা হচ্ছে, কারেন্ট চলে গেছে এই জন্য? পরে বলে না আমার ঘুমাইতে সমস্যা হচ্ছে না, কারেন্টের জন্য কোনো প্রবলেম না, প্রবলেম অন্যটা। আমি বললাম কী প্রবলেম? বলে আমার না আমরা তো শহরে থাকি, ওরা কিন্তু মূলত চট্টগ্রাম শহরে থাকতো। তো বলে আমরা তো শহরে থাকি, সো গ্রাম কোনো সময় দেখি না, আমার না ইচ্ছে করতেছে আজকে রাতের বেলায় তোমাদের গ্রামটা ঘুরে বেড়াবো। আমি বললাম তুমি কি পাগল হইছো নাকি, এইটা কি কথা বলতেছো? এই রাতের বেলায় আমি তোমাকে গ্রাম দেখাতে বেরিয়ে নিয়ে যাব? কোনো গ্রামের মানুষ যদি দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবে বলো? ও তখন আমাকে বলে তুমি আমাকে এমন একটা সাইডে নিয়ে যাও যে সাইডে মূলত গ্রামের মানুষ থাকে না। আমি বললাম না 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 এরকম কোনো সাইড নেই। এরকম সাইড কোথায় পাবো যে যেখানে গ্রামের কোনো মানুষ থাকে না? আমাদের গ্রামে মোটামুটি সব সাইডেই মানুষ আছে, এমন কোনো সাইড নেই যে যেখানে আমি তোমাকে নিয়ে যাব যেখানে কোনো মানুষ থাকবে না। ও আমাকে বলতেছে এমন করতেছো কেন? আমি তোমার একটু রিকোয়েস্ট করলাম আর তুমি দেখি আমার কোনো কথাই শুনতেছো না, তুমি আমাকে এমন একটা সাইডে নিয়ে যাও যেখানে মানুষের আনাগোনা একটু কম। তো আবার ওই দিন চাঁদের আলোও ছিল মোটামুটি, তো চাঁদের আলো যেহেতু ছিল আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার এত ইচ্ছা করতেছে বা তুমি এতই যেতে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে চলো। তো একটা পর্যায়ে আমি তখন মেয়েটাকে নিয়ে দেন আমাদের গ্রাম দেখাতে নিয়ে গেলাম। তো আমাদের গ্রামের ভিতরে যাইনি, আমাদের গ্রামের পিছনে কিছু ধানি জমি আছে, মানে মাঠ আছে আর কি, মাঠের দিকে নিয়ে গেলাম। মানে ও তো এত বেশি এক্সাইটেড, মানে এত খুশি, আমারে বলে যে বিশ্বাস করো আমি না এত খুশি আমার জীবনে যা তোমাকে বলে বোঝাতে পারবো না, যে এইরকম একটা জায়গার মধ্যে বা এরকম একটা গ্রাম, নিস্তব্ধ নীরব, চারদিকে ঝিঝি পোকারা গুগু করতেছে, আকাশে সোনালি চাঁদ উঠে আছে, মানে আমার তো মানে মনে হচ্ছে যে আমার কাছে মনে হয় এটাই স্বর্গ, আমি মৃত্যুর পর মনে হয় জান্নাতে চলে আসছি। আমি তখন তারে বললাম যে এতটা খুশি হওয়ার কিছুই নেই, এটা একটা গ্রাম, সো এই গ্রাম নিয়ে এত বেশি মানে কৌতূহলোত্ব হওয়ার কিছুই নেই। তো আমার সাথে সারাক্ষণ অনেকক্ষণ ধরে ঘোরার পরে আমি তখন তারে বললাম যে দেখো 3টা বেজে গেছে, 12টা 1টা 2টা 3টা প্রায় 3 ঘন্টা ও আমার নিয়ে শুধু মানে আপনার জঙ্গলার মধ্যে ঘুরতেছে। আবার আমি ভয়ও পাচ্ছি যে আমাদের গ্রাম তো একটু অন্যরকম, আপনার মানে যুবক যুবতীরা এভাবে চলাফেরা করে না, একটু পর্দাশীল। আমাদের বাড়ির নাম হচ্ছে মোল্লা বাড়ি, তো ওই বাড়ির মেয়েরা ছেলেরা সবাই একটু মোটামুটি পর্দা করে চলে। তাই আমি ওরে বলতেছি যে যদি আল্লাহ না করো কেউ দেখে ফেলে বা কেউ যদি এই অবস্থার মধ্যে আসে তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না এবং আমি আরও বেশি হেনস্থার শিকার হবো, তুমি চলে যাও।
3টার দিকে হলো কি, ও মানে হঠাৎ করে কান্না করতে শুরু করে 3টার দিকে, এবং কান্না করতে শুরু করতেছে। পরে আমি বললাম যে কী ব্যাপার, মানে রাত 3টা বাজছে, তোমাকে ভূতে ধরছে, তুমি কান্না করতেছো কেন? ও আমাকে বলতেছে কান্না করতেছি এই কারণে আমার না বাড়ি যেতে ইচ্ছে করতেছে না। আমি বললাম ধুর বোকা, এটা কি বলতেছো, বাড়ি যেতে ইচ্ছে করবে না কেন? ওই মুহূর্তেই ও আমার হাতটা ধরে কান্না করতে করতে বলে যে পারভেজ, আমি আসলে এখানে আসছি তোমাকে একটা কথা বলার জন্য। আমি বললাম কী কথা? ও আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি। আমি ভাই তখন পুরো অবাক যে কী বলে হঠাৎ করে। আমি বললাম কী বলতেছে এগুলা তুমি হঠাৎ করে, তোমার সাথে আমার পরিচয় হইলেও বা কয়দিন, তুমি আমাকে দেখলেই বা কখন, ভালোবাসেই বা কখন হইলো? ও আমাকে বলে যে ভালোবাসা হয় এটা এক দেখাই হয়, আর যে ভালোবাসা হয় না সেটা 1000 বছর এক ছাদের নিচে থাকলেও হয় না। তোমাকে প্রথম দেখে আমার ভালো লেগেছে, আর তোমাকে ভালো লেগেছে বলেই আমি আমার কাজিন অনন্যার সঙ্গে তাদের বাড়িতে আসছি। তা না হলে কিন্তু আমি কখনোই আসতাম না। শুধু তোমাকে একটা নজর দেখব এবং তোমার সঙ্গে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক তৈরি করব, এই চিন্তা ভাবনা করেই আমি অনন্যাদের বাসায় আসছি। আমি বললাম পায়েল, এটা তুমি ভুল করতেছো, তুমি জানো না আমরা খুবই হতদরিদ্র। আমার আব্বা তো এখন আর তেমন কিছুই করে না, আমার ভাইয়ারা একরকম দিন মজুরের কাজ করে, আমাদের ঘর বাড়ির সব কিছুই তো তুমি দেখেছো, আমরা দিন আনতে দিন খাই, আমাদের এমন একটা অবস্থা। এইরকম একটা ফ্যামিলির ছেলেকে তোমার মতো এরকম একটা মেয়ে কেন বিয়ে করবা বলো তো? তুমি শহরে বড় হয়েছো, শহরে পড়াশোনা করো, তোমার অবশ্যই আমার থেকেও অনেক ভালো ছেলে তুমি পাবা। সুতরাং আমার মতো একটা ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করার কোনোই মানে হয় না। ও আমাকে বলতেছে তোমারে কে বলছে আমি নিজের জীবন নষ্ট করতেছি? আমি একদমই নিজের জীবন নষ্ট করতেছি না। আমার তোমারে ভালো লাগছে, আমি তোমারে ভালোবাসি, অ্যান্ড ভালোবাসা থেকে আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি বললাম না না, এটা ঠিক না, প্লিজ তুমি এটা বন্ধ করো এবং তুমি তোমার মতো করে শহরে চলে যাও, আর এগুলো করো না। না, ও মানে আমার হাত ধরে একদম কান্না করে দিচ্ছে। তো খুবই আবেগী এখন মেয়েটা হয়ে গেল। এরকম করে তো আসলে কেউ আমাকে কখনো ভালোবাসে নাই, বা কেউ কখনো আমাকে এরকম করে কথা বলে নাই। ওর এত আবেগ ইমোশন দেখে আমি নিজেও ভাই অনেকটা গলে গেছি। আর মেয়েটাও দেখতে খুবই সুন্দর, এত সুন্দর একটা মেয়ে এভাবে আমাকে প্রপোজ করে আমার সঙ্গে রিলেশনে যেতে চায়, এইটা আমার কাছে ভাই একটু অন্যরকমই লাগছিল। যাই হোক, এরপরেও যেহেতু এরকম করে আমি একটা পর্যায়ে ওই মানে ধানি জমির মধ্যেই রাজি হলাম যে ঠিক আছে আমি তোমার সঙ্গে সম্পর্ক করব। এরপরেই এই অনন্যার সঙ্গে আমার শুরু হলো একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক। একে অপরকে এক অন্যরকম ভালোবাসাবাসি করতে শুরু করি। তখন আমার কাছে মোবাইল ফোন ছিল না, মোবাইল ছিল অনন্যার কাছে। এবং অনন্যা তখন মানে পায়েল তখন অনন্যাকে ফোন দিত, এবং অনন্যার মোবাইল দিয়ে আমি তখন যখনই কলেজে যাইতাম তো অনন্যার মোবাইল দিয়ে আমি তখন পায়েলের সঙ্গে কথা বলতাম। পায়েলের কাছে মোবাইল ছিল, ওর কাছে মোবাইল ছিল বলতে ওর বাসায় মোবাইল ছিল, ওর ঘরে মোবাইল ছিল, ওর ফ্যামিলিগত মোবাইল। সে সময় মোবাইল আসলে অতটা অ্যাভেলেবেল না, এখন যেরকম হাতে হাতে মোবাইল, ওই সময় মোবাইল এরকম হাতে হাতে ছিল না। ওদের বাসায় মোবাইল ছিল, তো ও ফোন দিত অনন্যাকে এবং অনন্যা আমাকে দিত, তা আমি তখন পায়েলের সঙ্গে কথা বলতাম। এইরকম করে করে আমাদের সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে এবং দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসতেছি। এই করতে করতে তখনই ও হচ্ছে 2টা ফোন একসঙ্গে কিনে পায়েলে, এবং 2টা ফোন একসঙ্গে কিনে অনন্যাদের বাসায় আসে, আইসে একটা ফোন আমাকে দিয়ে যায়। তো আমি আসলে নিতে চাই নাই, ওরে বলছিলাম যে আমার লাগবে না, ও তারপর আমাকে একরকম জোর করেই মোবাইল ফোনটা দিয়ে যায়। এরপরে এই ফোন দিয়ে আমি তখন এই অনন্যার সঙ্গে কথা বলি, পায়েলের সঙ্গে কথা বলি সারাক্ষণ। ভাই সেই মেমোরিজ বা সেই স্মৃতি কখনো ভোলার মতো না। রাতের পর রাত, দিনের পর দিন আমি মোবাইল ফোনে পায়েলের সঙ্গে কথা বলে যাইতাম। আমাদের এত প্রেম, এত ভালোবাসা ছিল যা আসলে বলার মতো না, বোঝানো যাবে না। ও আমাকে এতটা ভালোবাসা দিয়েছে আর আমি ওকে এতটা ভালোবেসেছি, আমার কাছে মনে হয় আমাদের দুজনের ভালোবাসা লাইলি মজনুকেও হার মানিয়ে দিবে। এরকম করে আস্তে আস্তে করে সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে এবং দিন রাতগুলো পার হচ্ছে। এই করতে করতে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। সত্যি কথা বলতে এই পায়েলের প্রেমে পড়ে আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা অনেকটা খারাপ হয়েছে। আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা খুব একটা ভালো হয় নাই, শুধুমাত্র ওর প্রেমে পড়ে। সারাক্ষণই ওর সঙ্গে কথা বলতাম, নাওয়া নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধু ওর সঙ্গেই ফোনে পড়ে থাকতাম। এবং এই করতে করতে আমার পড়াশোনার 12টা বেজে গেছে। একটা সময় দেখা গেলো আমি আপনার ইন্টারমিডিয়েটের পরীক্ষার মানে ইন্টার পরীক্ষা দিয়েছে, ফাইনালে রেজাল্ট অতটা ভালো করি নাই। এবং রেজাল্ট ভালো না করার পরেও আমি তখন যেহেতু টিউশনই করতাম, টাকা পয়সা পাইতাম, দেন আমি তখন আবারও মানে আপনার অনার্সে ভর্তি হই। আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা আপনার বিশ্ববিদ্যালয়ে তখন অনার্সের জন্য ভর্তি হয়। তো অনার্সে অ্যাকাউন্টিংয়ে অনার্স করব, অ্যাকাউন্টিংয়ে অনার্সের জন্য ভর্তি হই। তো পড়াশোনা করতেছি, তখনও এই ওর সঙ্গে আমার প্রেম ভালোবাসা প্রতিনিয়তই চলতেছে। ফোনে সারাক্ষণ ওর সঙ্গে কথা বলতাম, মানে 24 ঘন্টায় 24 ঘন্টা মনে হয় শুধু
টয়লেটে যাওয়া ছাড়া ঘুমের মধ্যেও আমার লাইনে থাকতো। আর কত টাকা যে মোবাইল বিল দিতাম তার কোনো হিসাব নাই। কিন্তু আমার মোবাইল আমি কখনোই রিচার্জ করতাম না, এবং সবসময় হচ্ছে পায়েল ওই টাকা পাঠাইতো এবং ওর টাকা আমি তখন মানে আমার ফোনে আমি রিচার্জ করতাম। ওই আমাকে রিচার্জের সম্পূর্ণ টাকা দিত, আমি কখনোই টাকা ঢুকাইতাম না। এই করে করে সম্পর্কটা তখন খুব গভীর একটা পর্যায়ে যখন পৌঁছে গেল, মানে দুজন দুজনকে তখন অসম্ভব রকমের ভালোবাসি। সেই পর্যায়ে যাওয়ার পরে তখন পায়েলের আস্তে আস্তে করে বিয়ের ঘর আসতে শুরু হলো, এদিক থেকে বিয়ের ঘর আসতেছে। তো সে আমারে তখন বললো যে তুমি তোমার ফ্যামিলিকে দিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। তো ভাই বিশ্বাস করেন আমাদের পারিবারিক অবস্থা তখন এতটাই বাজে ছিল, মানে এতটাই খারাপ ছিল যে আমার পক্ষে ওর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো খুব লজ্জাজনক একটা ব্যাপার। ওর ফ্যামিলি তো কখনো মানবেই না, আর আমার ফ্যামিলিকে আমি কি হিসাবে পাঠাবো। তখনও ধরেন আমার ছোটো বোনটার বিয়ে হয় নাই, ওই সময় পর্যন্ত ওর বিয়ে দিতে পারি নাই, কারণ ও দেখতে শুনতে খুব একটা ভালো ছিল না, আর ওর একটু সমস্যা ছিল যার কারণে ওর বিয়ে হয় নাই। বড় দুই ভাই বিয়ে করছে, তারা আলাদা আলাদা থাকতেছে। আমি টিউশনি করি এবং টিউশনের টাকা দিয়ে আমার আব্বা আম্মাকে চালাইতেছি। ঘরটা ভাঙা, তখন দাদা মারা গেছে, দাদি আছে, দাদির ওষুধ বড়ির খরচ, মানে পারিবারিক অনেক খরচ, এই সব খরচে আমি আমার টিউশনের টাকায় করি। তার উপরে হঠাৎ করে বিয়ে করব, বউরে খাওয়াবো কে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে পায়েলের বাবা তো কোনোদিন আমার কাছে ওর বিয়ে দিবে না, ওদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তখনও আমাকে বারবার একটা প্রেশার দিতেছে, তুমি একটা চাকরির ব্যবস্থা করো, যদি ধরো তোমার একটা চাকরি হয়ে যায় তাহলেই মনে করো আর কোনো প্রবলেম থাকবে না, আমরা মানে দুজন দুজনকে বিয়ে করে ফেলতে পারবো, জাস্ট একটা চাকরির ব্যবস্থা করো। তো ওই সময়তে ভাই আমি চাকরির জন্য অনেক জায়গায় আমার ডকুমেন্ট জমা দিয়েছিলাম। আর তখন তো ধরেন আমি মাত্র ইন্টার পাস করছি, আমি তো গ্র্যাজুয়েশন করতে পারিনি। যদি আমি গ্র্যাজুয়েশন করতে পারতাম তাইলে হয়তো ভালো বেটার কোনো একটা জায়গায় চাকরি পাইতাম, বাট আমি তো গ্র্যাজুয়েশন করি নাই, যার জন্য দেখা যায় ভালো চাকরিও পাই না। এখানে জমা দিই পেপারস, ওইখানে জমা দিই, মানে কোথাও থেকে আসলে ভালো কোনোভাবে হচ্ছে সার্টিফাইড হই না। তখন ভাই বড্ড বিপদে পড়ে গেছিলাম। একদিক থেকে ও আমাকে বারবার চাপ দিতেছে, তুমি কিছু একটা করো, তা না হলে আমি সুইসাইড করব, আমি আত্মহত্যা করব, আমি নিজের জীবন রাখবো না, অন্য কোথাও বিয়ে দিলে আমি সংসার করব না, মানে ওই দিক দিয়ে চাপ দিতেছে। আর এদিক দিয়ে আমি তখন ইন্টারমিডিয়েটের এই সার্টিফিকেট দিয়ে অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতেছি, মানে কোথাও আসলে সম্মানজনক কোনো চাকরি পাই না। যে চাকরি পাই এই চাকরি কারো কাছে আসলে বলতে পারবো না যে এটাতে চাকরি করি। তো এরকম করতে করতে একটা জায়গায় তখন মোটামুটি পায়েলের বিয়ে ঠিক হয়ে গেছে, বা বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেপক্ষ এসে দেখে গেছে এবং আংটিও পরাই দিছে। তো ওর যখন আংটি পরাই দিছে আমি তখন বুঝে গেলাম যে ওর বিয়ে হয়ে যাবে। তখনকার অনুভূতিটা আসলে মানে বাসায় বুঝাতে পারবো না। আমি প্রচণ্ড রকমের মানে একরকম কান্না করতেছিলাম যে ওর হচ্ছে বিয়ে হয়ে যাবে, আমি আসলে নিতে পারবো না, এবং কান্নাকাটি করে মোবাইল ফোনটা বন্ধ করে দিছি। মোবাইলটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি ওই দিন আর বাড়িতে যাই নাই। ওই দিন বাড়িতে জেনে পরের দিন বাড়িতে গেলাম, এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, পরের দিন বাড়িতে গেছি, রাতের বেলায় ঘুমাইছি। আনুমানিক প্রায় রাত্র 10টা কি 10:30টার মতো বাজে। ওই সময়ের ভিতরে হঠাৎ করে আমি রিক্সার বেলের শব্দ পাচ্ছি। এত রাতের বেলায় তো আমাদের বাড়িতে রিক্সা আসার কথা না। রিক্সার বেলের শব্দ শুনে তখন আমার মানে শুয়েছিলাম, আমি দরজা খুললাম, খুলে দেখি যে রিক্সার মধ্যে পায়েল বসে আছে। মানে ওরে দেখে আমি বুঝে গেছি কিরে ও মানে হাতে ব্যাগ ট্যাগ একদম নাই, মা ডিরেক্টলি আমাদের ঘরে ঢুকে গেছে। তো আমার বড় ভাইয়া তখন উঠে গেছে, আব্বা আম্মা দাদি সবাই তখন উঠছে, এবং উঠার পরে ও আইসা মানে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। আমি তখন বললাম যে তুমি এখানে? পরে আমাকে বলতেছে তোমার মোবাইল কই? আমি বললাম মোবাইল তো আছে। বলে মোবাইল বন্ধ কেন? আমি বললাম মোবাইল বন্ধ, মোবাইল চালাই না এই জন্য। ও আমাকে বলে তুমি মোবাইল বন্ধ করছো কেন? আমি বললাম পায়েল তুমি এত রাতে বেলা এখানে কেন আসছো? ও ডিরেক্টলি সবার সামনে বলতেছে আমি বাসা থেকে পালায়ে চলে আসছি। আমি বললাম আরে তুমি বাসা থেকে পালায়ে চলে আসছো, এটা তুমি ঠিক করো নাই। ও আমাকে বলতেছে ঠিক করি নাই মানে? আমার আংটি পরাই দিছে, 3 দিন পরে আমার বিয়ে, আমি তোমারে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে আমি মরে যাবো। তো এখানে বড় ভাইয়া আছে, আব্বা আছে, আমি একরকম লজ্জা পাচ্ছিলাম, কিন্তু ও কোনো লজ্জা পাচ্ছে না, ও খুব ডিরেক্টলি কথা বলতেছে। ও আমার বলে আমি সকালবেলা বাসা থেকে বের হয়েছি এবং বের হওয়ার পরে আমি এইভাবে এখন আসছি। তো তুমি একটা কাজ করো, আমার আব্বা আম্মা হয়তো তোমার বাসার অ্যাড্রেস বের করে ফেলবে, তারা মোটামুটি তোমার সম্বন্ধে জানে, তুমি চলো আমরা এখান থেকে পালায়া যাই। এই বলে আমার হাত ধরে টান দিছে। টান দেওয়ার পর আমি ওর হাতটা তখন ঝাড়ে মেরে ফালাই দিয়ে বলতেছি তুমি গেলে কী বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোথাও যাবো না। আমার বলে কোথাও যাবো না মানে এগুলো কি বলতেছো? আমাদের এত বছরের রিলেশন। আমি তখন বললাম পায়েল সবই ঠিক আছে, কিন্তু যেখানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার পরিবার তোমার হাতে আংটি পরিয়ে দিয়েছে, এরপরে তুমি বাসা থেকে পালিয়ে চলে আসছো আমার সঙ্গে, তুমি পালিয়ে যাবো, আমাকে বিয়ে করবা, এটা আসলে হতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দ্বারাই এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না। ও আমারে বলে কেন পারবা না? তাহলে কি আমি সবার সামনে আত্মহত্যা করে মারা যাব?
এইটা বললে পরে আমার দাদি তখন ওকে টান দিয়া ঘরে আনে, আইনা দাদি বলতেছে যে আমি আমার ঘরে নিয়ে যাই, তোরা যে যার মতো ঘরে যায়, এই বিষয় নিয়ে সকালে কথা হবে। তো সবাই তখন ঘরে চলে গেছে, দাদি রুমে ওরা ডাক দিয়ে নিয়ে গেছে। পরে আব্বা আমার আলাদা ডাক দিছে। আব্বা কিন্তু এই বিষয়টা কোনো কিছুই জানতো না, মানে টোটালি আব্বা না জানা। তখন আব্বা আমারে জিজ্ঞেস করলো যে কী হয়েছে আমারে বলতো। পরে আমি আব্বার কাছে বললাম যে এই ঘটনা। আমার আব্বা তখন আমারে বললো, দেখ তোর ঘরে একটা যুবতী বোন আছে, আজও ওই বোনটারে বিয়ে দিতে পারিস নাই। তোর 2 ভাই বিয়ে করছে, তারা বউ নিয়ে আলাদা থাকে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা আলাদা থাকে, তারা আমার একটা টাকাও দেয় না। তুই সম্পূর্ণভাবে পরিবারটা চালাস। এখন যদি তুই মেয়েটারে নিয়ে পালাইয়া যাস, ঠিক আছে তোর ভালোবাসা আমি বুঝলাম, কিন্তু মেয়ে তার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড দিয়েছে, তার বাবা মায়ের যে পরিচয় দিয়েছে, এরপরে কি তোর মনে হয় যে এই মেয়েকে নিয়ে তুই থাকতে পারবি এবং মেয়ে তোকে থাকতে দিবে? এটা কোনোদিনও পারবি না। তুই মেয়েকে নিয়ে মাটির নিচে গিয়েও থাকতে পারবি না। ওইখান থেকে মেয়ের বাবা তোরে তোরে বের করে নিয়ে আসবে। মেয়ের পরিচয় আমি তোর কাছ থেকে যতটুকু শুনলাম, এর থেকেও ভালো হয় বাবা, মানুষ তো এই দুনিয়াতে তার সব ইচ্ছা পূরণ হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে দুনিয়া, এখানে পাওয়া না পাওয়ার মাঝে মানুষের নিঃশ্বাস একদিন থেমে যাবে। তুই একটা কাজ কর, তুই ওর বাবা মায়ের কাছে দিয়ে আয়। আমি বললাম, বাবা তুমি এটা কী বলতেছ? আমার আব্বা বলে, তোর আমি যা বলছি তুই তাই কর। বাবারে, এমন একটা মেয়ের জন্য তুই আমাদের গোটা পরিবারের মানুষগুলোকে রাস্তার ভিখারি বানাই দিস না। আমি তোর বোনটারে এখনও বিয়ে দিতে পারি নাই, এখনও রাস্তাঘাটে গেলে মানুষ আমার মুখের দিকে তাকিয়ে আমার মেয়েটারে নিয়ে আমার বাজে কথা বলে। তোর 2টা ভাই, তারা আলাদা আলাদা থাকে। তুই যদি এই মেয়েটারে নিয়ে পালায়া যে বাঁচতে পারতি, তাহলে আমি না হয়ে বলতাম আমি প্রয়োজনের শেষ বয়সে রিক্সা চালাই হলেও সংসার চালাবো। কিন্তু তুই তো মেয়েটারে নিয়ে পালায়া বাঁচতে পারবি না। মেয়ের বাবার যে পরিচয় দিলি, মেয়ের বাবা যে আইনের লোক, তো সম্ভব হবে না। এ তো তোরে মাটির নিচ থেকেও খুঁজে বের করে আনবে। বাবারে, এখনও ভালো আছে, তুই মেয়েটা তার বাবার কাছে দিয়ে আয়। আমি বললাম, বাবা আমি ওরে কেমনে দিয়ে আসবো? আমি বললে তো আমার কথা শুনবে না, ও যাবে না। আমার বাবা বলে, মেয়ের বাবার নাম্বার আছে তোর কাছে? আমি বললাম, হ্যাঁ আছে। আমার বাবা বলে, তুই মেয়ের বাবারে ফোন দে, আমি কথা বলি। আমি তখন কি বলবো আসলে মানে বুঝতে পারতেছিলাম না। আমি দাঁড়াই আছে, আব্বা আমারে বলে, বাজান কোনো কিছু চিন্তা করিস না, চিন্তা করার সময় নাই, চিন্তা করার সময় নাই, সময় হাতে খুব কম। মেয়ের বাবারে তুই যদি ফোন করিস তাহলে হয়তো আমরা বেঁচে যাব। আর তুই ফোন না করলে যদি মেয়ের বাবা সরাসরি এখানে এসে মেয়েরে পায়, তুইও বাঁচবি না, আমিও বাঁচব না। আর মেয়ে বলেছে সে সকালবেলা ঘর থেকে বের হয়েছে, তার মানে তার 3 দিন পরে বিয়ে, তার পরিবার হুন্য হয়ে তারে খুঁজে বেড়াচ্ছে। আর আমাদের গ্রামের ভিতরে তার বাবা মা যে কোনো সময় চলে আসতে পারে, আর আসলে এখান থেকে মেয়েটাকে ধরে নিয়ে যাবে। আর ওরে ধরে নিয়ে যাবে, সাথে সাথে তোর নামে এমন এক মামলা দিবে, তোর সারা জীবন জেলে থাকতে হবে। বাবা তুই একটা কাজ কর, তাড়াতাড়ি মোবাইল ফোনটা নে। আমি মোবাইল ফোন নেই না। আমার আব্বা দৌড়ে আমার বালিশের নিচ থেকে আমার মোবাইল ফোনটা নিয়ে আসছে। আইনা বাবা বলে, মোবাইল চালু কর। চোখের পানিগুলো তখন ভাই টলমল করে মানে মাটি দিয়ে পড়তেছে। কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। বাবা শেষ পর্যন্ত আমার পায়ে ধরার মতো অবস্থা, যে তোর পায়ে ধরি, তুই মোবাইল ফোন চালু কর, আর চিন্তা করিস না, আর চিন্তা করার সময় নাই। এবং আব্বা যখন এরকম করেই বলতেছিল, আমি তখন মোবাইল ফোনটা হাতে নিয়েছি। হাতে নিয়ে আমি তখন মোবাইল ফোনটা সুইচটা অন করছি, মোবাইল চালু করছি। এবং মোবাইল চালু করার পর ওর বাবার নাম্বারটা ডায়াল নিয়ে আমি বললাম, বাবা আমি কিছু বলতে পারবো না, যদি বলতে হয় তো তুমি বলো। আমার আব্বা তখন বলতেছে, তোর কিছুই বলতে হবে না, তুই কলটা দিয়া আমার মোবাইল ফোনটা দে। আমি তখন ওর বাবারে কল দিলাম। দেওয়ার পরে ওর বাবা তখন কলটা ধরছে, একটা রিংয়ে মাত্র কলটা ঢুকছেই সাথে সাথে ধরে ফেলছে। তখন কিন্তু রাত্র প্রায় 12টার উপরে বাজতেছে, 12টা কি 1টার মতো বাজতেছে। এত রাতে কিন্তু নর্মালি মানুষ সজাগ থাকার কথা না। ফোনটা সাথে সাথে ধরছে। ধরার পরে আমার আব্বা তখন মোবাইল ফোনটা আমার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আব্বা অগপটে সব কিছু স্বীকার করলো। করার পর আমার আব্বা ওর বাবারে বলতেছে, আপনি যত দ্রুত পারেন এখনই আসেন, তা না হলে মেয়ে কিন্তু সকালবেলা ভোরে বের হয়ে হয় আমার ছেলেকে নিয়ে যাবে, তা না হলে মেয়ে খারাপ কিছু একটা করে ফেলবে। তো আমার দাদির সঙ্গেও কিন্তু তখনও আমাদের মানে দাদির ঘরের ভিতরে মানে দাদির রুমে। পরে ওর আব্বা বলতেছে, আমি এখনই আসতেছি ভাই, আমি আপনার বাড়ি চিনি, আপনার বাড়ির ঠিকানা আমি পাইছি, আমি সকালবেলা আপনার বাড়িতে যাইতাম, যেহেতু আপনি এখন ফোন দিয়েছেন আমি আসতেছি। আমার আব্বা বলে, সকালবেলা হইলে ঘটনা অন্যদিকে ঘটে যাবে, আপনি এখনই আসেন। এই বলে আমার আব্বা তখন আমার হাতটা ধরে বলতেছে, তুই চলে যা। আমি বললাম, চলে যাব? কোথায় চলে যাব? আমার আব্বা বলে, তোর ফুফুর বাড়িতে চলে যা, আর না হলে তোর নানার বাড়িতে চলে যা, কোথাও না কোথাও চলে যা। আমি বললাম, আব্বা এই রাতের বেলায় আমি কিভাবে যাব? আমার আব্বা বলে, আমার সাইকেলটা নিয়ে যা, তুই আমার সাইকেলটা নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বললাম, আমি এখন চলে যাব, কিন্তু হঠাৎ করে যদি পায়েল যদি শোয়া থেকে উঠে আমাকে না দেখে, বা ও যদি আমাকে হঠাৎ রাতের বেলায় দেখতে চায় ওর বাবা আসার আগে। আমার আব্বা বলে, এসব তুই আমার উপরে ছেড়ে দে,
এই নিয়ে তুই চিন্তা করিস না, এইটা আমি বুঝবো, কীভাবে তারা কন্ট্রোল করতে হয়, কীভাবে তারা ম্যানেজ করতে হয়, এটা আমি বুঝবো, তুই যা, তুই থাকলেই সমস্যা হবে, তুই থাকলে আমি বড় ধরনের বিপদে পড়ে যাবো। আমি জানি না মেয়ের বাপ কী প্ল্যানিং নিয়ে আমার বাড়িতে আসতেছে, হয়তো আমার সঙ্গে মোবাইল ফোনে ভালো করে কথা বলেছে, তার ভিতরে খারাপ পরিকল্পনা থাকতেও পারে, সে তার আর্মি পুলিশ নিয়ে আসতে পারে আমার বাড়িতে, এসে তোকে ধরে নিয়ে যেতে পারে। তুই আমার সাইকেলটা নিয়ে এখান থেকে চলে যা, তুই তো নানার বাড়িতে চলে যা, এখান থেকে তোর নানার বাড়ি খুব দূরে না, তুই চলে যা। আমি বললাম, বাবা তুমি আবারও ভেবে দেখো, পায়েল যদি শোয়া থেকে উঠে আমাকে না দেখে ও যদি খারাপ কিছু করে ফেলে। আমার আব্বা বলে, বাজান রে, তুই একবার আমার আর তোর মায়ের কথা চিন্তা কর। বাবা তখন সাইকেলটা আমার হাতে তুলে দিল, মোবাইল ফোনটা বাবার হাতে দিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে ঘুটঘুটে অন্ধকারে আমি তখন হারিয়ে যাচ্ছিলাম। চোখের পানি আর বাতাস সব যেন এক হয়ে যাচ্ছিল। রাস্তার মাঝখানে সাইকেলটা থামিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করলাম, হে খোদা, গরিব কেন বানাইলা? হে খোদা, গরিবের মনে ভালোবাসা কেন দিলা? আল্লাহ, মানুষ করে দুনিয়াতে কেন পাঠাইলা? আর এত ভেদাভেদ, উঁচা নিচু, ধন সম্পদ, অর্থ আভিজাত্যর আড়াল খোদা তুমি কেন করলা? চিৎকার করে আল্লাহর কাছে কাঁদতেছিলাম। ওই রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে ফজরে আজান দিয়ে দেয়। ফজরে আজান দিলে পরে আমি তখন আমার নানুর বাড়িতে যাই। আমার নানুমণি আমাকে দেখে অবাক, এত রাতের বেলা আমি কোত্থেকে আসছি। আমারে বলি, তুই এত রাতের বেলায় আসলি কোত্থেকে? আমি বললাম, নানু ভাল লাগতেছে না, আমার একটু ঘরে নিয়ে যাও। নানি ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে যাওয়ার পরে আমি ঘরের মধ্যে বসি। তো নানু আমারে বলে, তুই কি খাবি? আমি বললাম, না আমি কিছু খাবো না, আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছে না। নানি আমারে বলে, তাই তুই কী হয়েছে তোর, আমার কাছে বল না কী হয়েছে। আমি বললাম, নানি কিছু না। পরে গিয়েই ঘরের মধ্যে শুয়ে গেছি, ঘুমাইতে পারতেছিলাম না ভাই, এই পাশ ওপাশ করতেছি। একটা পর্যায়ে চিন্তা করলাম আমার নাম্বারে একটু ফোন দিই। পরে আমার মামার মোবাইল থেকে আব্বার নাম্বারে ফোন দিলাম। দেওয়ার পরে তখন প্রায় দিনের 11টার মতো বাজে। আব্বা রিসিভ করছে, রিসিভ করার পরে আব্বার বললাম, আব্বা আমার কলিজাটা কই? আমার আব্বা বলল, ওরে তো শেষ রাতে নিয়ে গেছে। আমি বললাম, শেষ রাতে মানে? বলে, তুই যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যে ওর বাবা চলে আসছে, পুলিশের গাড়ি নিয়ে আসছে, আইসে ওর এখান থেকে নিয়ে চলে গেছে। আমি বললাম, ও কি বলে গেছে? বলো, ও তো যেতে চাই নাই। আমি বললাম, বাবা ও কি বলে গেছে? আমার আব্বা বলে, আমি তোর কাছে আর বিস্তারিত বলতে চাই না, ও চলে গেছে। ভাই তখন আসলে মানে তখনকার যে কষ্টটা, এটা আসলে পৃথিবীর কাউকে বোঝানো যাবে না, আমি কাউকে বোঝাতে পারবো না তখনকার অনুভূতিটা। যাই হোক, এরপরে আমি বাড়িতে গেছি। আমি দুপুরের পরে খাওয়া দাওয়া করে নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে যা জাস্ট পাগলের মতো হয়ে আসি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, জাস্ট পাগলের মতো রাস্তায় ভোবো ভোবো করে ঘুরে বেড়াচ্ছি। এক অন্যরকম জীবনের দিকে তখন আমি পা বাড়ালাম। মানে কিছুই তখন আর ভালো লাগতেছিল না, পুরো পৃথিবীটাই তখন অন্ধকার মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল, আল্লাহ নিঃশ্বাস কেন নিয়ে যায় না, আমার নিঃশ্বাসটা কেন এত লম্বা, আমি মরি না কেন? এই করতে করতে প্রায় 1টা বৎসর আমি পুরো বাড়িতে ঘুরেছি। এই 1 বৎসরে নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, জাস্ট পাগলের মতো রাস্তায় ঘুরছি পুরো 1 বৎসর। 1 বৎসরে আমার জীবনটা এক অন্যরকম জীবন গেছে। 1 বৎসর পরে এক বন্ধুর কিন্ডারগার্টেন আছে আপনার চট্টগ্রামে, ওই আমারে বলতেছে যে তুই আমার কিন্ডারগার্টেনে চাকরিতে চলে আয়। তা আমি আসলে মানে চিন্তা করছি যাব না। তো এরপর ও জোরাজুরি করতেছে, মানে খুব জোরাজুরি করতেছে, করার পরে আমাকে তখনও নিয়ে গেছে। এটা আমার 1 বছর পরে, ওর বিয়ে হয়ে যাওয়ার 1 বছর পরে তখন আমি কিন্ডারগার্টেনে চাকরি করলাম। যে কিন্ডারগার্টেনে চাকরিতে ঢুকলাম, তো পরিবারের সঙ্গে আর ওভাবে কোনো কথাবার্তা নাই, কোনো যোগাযোগও নাই। তখন একরকম পাগলই হয়ে গেছিলাম। মানে সত্যি কথা বলতে তখন মনে হয় যেন আমার ভিতর আমি ছিলাম না। 1টা বছর কিন্ডারগার্টেনে চাকরি করি, এরপরে আরও 1 বছর, মানে প্রথমে গিয়া ভর্তি হলাম ওর মানে আপনার পাইলের বিয়ে হওয়ার 1 বছর পরে। তো এদিক দিয়ে 1 বছর গেল, পরে আরও 1 বছর, 2 বছর, প্রায় 3 বছর কিন্ডারগার্টেনে চাকরি করলাম। 3 বছর পরে তখন আমি টিউশনিও করতাম, কিন্ডারগার্টেনে চাকরি করতাম, তার পাশাপাশি টিউশনিও করতাম। বিভিন্ন বড়লোকের বাচ্চা আছে, ওদেরকে পড়াইতাম। তখন আমি প্রায় টিউশনি করে মাসে 30,000 টাকার মতো ইনকাম করতাম, যেটা আসলে একটা ভালো মানের চাকরি করে পাওয়া যায় না। আমি এখানে টিউশনি করতাম, কিন্ডারগার্টেনে চাকরি করতাম, তার পাশাপাশি টিউশনি করতাম, ভালো টাকা ইনকাম করতাম। এই করতে করতে একদিন হলো কি, আমি আমার বন্ধু যে আমাকে নিয়ে গেছিলো, ওর মাত্র নাম ছিল সুজন, ওই আমারে বলতেছে, দোস্ত আমি একটা বাচ্চা পড়াই, তো এই বাচ্চাটা আমি আর পড়াইতে পারবো না, আমার অন্য একটা কাজ আছে, তুই আমার বাচ্চাটারে পড়াবি না, ভালো টাকা দেয়, এটা বড় লোকের বাসা, মানে 5,000 টাকা বেতন দেয়। আমি বললাম যে 5,000 টাকা বেতন? বলে, 5,000 টাকা দেয়, মানে ফ্যামিলিটা অনেক ভালো, কিন্তু বাচ্চাটার 1 ঘন্টা ধরে খুব ঠান্ডা মাথায় পড়াইতে হবে, শুক্রবারে অফ আছে। পরে আমি বললাম, তো ভালোই তো, চল। তো আমার একদিনও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখলাম বিশাল বড় লোকের বাসা। তো সেই বাসা আমি তখন আপনার বাচ্চাটারে পড়াইতাম। বাচ্চা একটাই ছিল, একটা মেয়ে বাচ্চা ছিল, বয়সও খুব বেশি হবে না, আপনার 1-এ পড়ে।
এবার যখন বাচ্চাটারে পড়াইতেছি, তো বাচ্চাটারে পড়াইতেছে 1 দিন 2 দিন 3 দিন করে বাচ্চাটারে পড়াইতেছে। তখন আমি কিন্তু কোনো ফোন ইউজ করি না, মানে টোটালি আমার কোনো মোবাইল ফোন নাই। মানে আমি অনন্যাকে হারানোর মানে আপনার পায়েলকে হারানোর পরে টোটালি ফোন ইউজ করা আমি বন্ধ করে দিয়েছি। মানে টোটালি আর ফোন ইউজ করতাম না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতাম না। 1 বছর তো পুরো পাগল ছিলাম, মানে টোটালি 1 বছর পাগলই ছিলাম। পরে এখানে এসে আপনার আবারও ধরেন এখানে চাকরি করতেছি, মানে ওই বাচ্চা পড়াইতেছি, এভাবে প্রায় 5 দিনের মাথায় মানে এখানে আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, এইটা আসলে জানি না কেউ বিশ্বাস করবে কি না। আমার পায়েল কিন্তু খুব ভালো চা বানাইতে পারতো। মানে ওর হাতের রং চা, মানে রটি যেটা রং চা, যে একবার খাবে তার জিহ্বায় লেগে থাকবে। এটা আমি এখনও যাদের কাছে বলি, এরা অনেকেই বিশ্বাস করতে, অনেকে আমাকে বলে যে এটা তো পুরো সিনেমার কথা। আসলে আল্লাহর সাক্ষী আমি এক বিন্দু মিথ্যে বলতেছি না। ওই বাসায় 5 দিন পড়ানোর পরে একদিন কাজের মেয়ে আমার জন্য রং চা নিয়ে আসছিল। তো রং চাটা আমার খুব পছন্দের ছিল, আমি রং চা কিন্তু খুব খাইতাম, খুব পছন্দ করতাম। রটিটা নিয়ে আসছে, রং চাটা নিয়ে আসছে, এবং আনার পরে আমি রং চাটা মুখে দিলাম, এবং মুখে দেওয়ার পরে আমি সেই স্বাদটা মনে হয় পাইছিলাম। মানে একদম পায়ের হাতে রং চাটা যেরকম ঠিক এরকম ছিল। আমি কাজের মেয়েটারে বললাম যে চাটা কে বানাই দিছে। মেয়েটা তখন মুচকে মুচকে হাসতেছে, মানে বাসার কাজের মেয়ে। পরে আমি বললাম যে চাটা কে বানাই দিছে, বলে আমার ম্যাডাম। তাই আমি বললাম আপনার ম্যাডামের নাম কি? তো কিছু বললো না, কিছু না বলে মেয়েটা তখন বেরিয়ে গেল। তখন আমার ভিতরে একটা মানে কেমন যেন আমার ভিতরে একটা মানে খটকা লেগে গেল যে আসলে কি মেয়েটা চলে গেল কেন। তা আমি যে বাচ্চাটারে পড়াইতাম, আমি বললাম যে তোমাদের বাসায় কে কে থাকে? তো বলে আমার বড় মা থাকে, আমার ছোটো মা থাকে, এমন এমন করে। আমি বললাম তোমার বড় মায়ের নাম কি? নাম বলো। এটা ছোটো মেয়ের নাম কি? ছোটো মেয়ের নাম জিজ্ঞেস করার পরে বলতেছে আমার ছোটো মেয়ের নাম পায়েল। আমি বললাম তোমার ছোটো মেয়ের নাম পায়েল? বলে হ্যাঁ। আমি বললাম তোমার ছোটো মা কই? বলে আছে তো, ঘরেই আছে। মানে আমি তখন আর মানে নিতে পারতেছিলাম না। পরে বাচ্চাটারে পড়ানো বাদ দিয়ে আমি চলে আসছি, আইসা ডিরেক্ট আমার সুজনের বাসায় গেলাম, ফ্রেন্ডের বাসায়। যে জিজ্ঞেস করলাম কি ওই বাসায় কে কে থাকে রে? বলে ওই বাসায় মানে 2 ভাই থাকে এরা। তো ছোটো ভাই বিয়ে করছে এরকম এরকম, বড়ো ভাই আছে, ছোটো ভাইয়ের ঘরে বাচ্চা কাচ্চা না, এটা ওর বড় মানে বড় ওয়াইফের ঘরে মেয়ে। আমি ছোটো ভাই কই বিয়ে করছে তুই কি জানোস? পরে আমারে ও বলতেছে যে মেবি ওইদিকে বিয়ে করছে, মানে আমার খালাম্মার বাড়ির যে ঠিকানা ওই ওই এরিয়ার কথা বলতেছে। যে সরি আমার ওই মানে অনন্যার যেই আপনার রিলেটিভের বাসা যেদিকে ওই দিকটার কথা বলছে, মানে এক কথায় বলতে গেলে পায়েলের এরিয়ার কথা বলতেছে। পরে আমি বললাম তুই কি ছোটো বউটারে কখনো দেখছিলি? বলে হ দেখছি। তো কেন দোষ? আমি বললাম মেয়েটিকে এরকম তার গালের নিচে এরকম তিল আছে? বলে হ আছে। তো এটা যখন বলে ভাই আমি তখন 100% শিওর হয়ে যে এটা পায়েল, পুরোপুরি শিওর হয়ে যাই। তো আমি আর বাচ্চারা পড়াইতে যাই না, বাচ্চা পড়াইতে যাই না এভাবে প্রায় মানে ও বাচ্চা আর পড়ায় না। আমি বললাম দোস্ত আমি এটা পড়াইবো না। এরকম করে যখন আমি যাই না, সুজন আবারও যাইতে শুরু করে। তো সুজন যাইতে শুরু করে দেখা ওই কী করে সুজনের কাছ থেকে আমার বাসার অ্যাড্রেস নেয়, মানে পায়েল বাসার অ্যাড্রেস নিয়ে একদিন ডিরেক্ট আমার বাসায় চলে আসে। আমার বাসায় চলে আসে এবং এসে বলতেছে যে আমি কেন বাচ্চা পড়াইতে যাই না। আমি বললাম দেখো আসলে আমি তো মানে আমার ভালো লাগে না এই জন্য। আমাকে বলে না তুমি যাবা না কেন? মানে এত বছর পরে ভাই তখনকার অনুভূতিটা আসলে ভাষায় বোঝার মতো না। ওরা যখন দেখলাম একটা শাড়ি পরে আসছে, হলুদ কালার একটা শাড়ি, মনে হলো যেন হলুদ পাখি। কি বলবো, তখন চোখের পানিগুলো টলমল করতেছিল। আমারে বলে যে তুমি বাচ্চা পড়াইতে যাও না কেন? ও তো তোমার অনেক পছন্দ করে বাবুটা। আমি বললাম বাবু পছন্দ করলে তোমার বাবু নাই? বলেন আমি তো বাচ্চা নিয়ে নেই। আমি বললাম কেন নেও নাই? ও বলে এমনিই নিয়ে নেই, তুমি কালকে আবার পড়াইতে যাবা। আমি বলছি দেখো আমি সত্যিই জানতাম না যেটা তোমার শ্বশুর বাড়ি, জানলে আমি এখানে কখনোই আসতাম না। বলে তুমি কালকে বাচ্চা পড়াইতে যাবা, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তাই আমি বললাম ঠিক আছে। ও বলে গেছে। এরপর আমি বাচ্চা পড়াইতে যাইতাম, বাচ্চা পড়াইতাম, বাচ্চা পড়তো আমার কাছে, ও আসতো, চা বিস্কিট দেওয়া যাইতো, কথা বলতো। কেউ আসলে ওদের বাসার আসলে কেউই বিষয়টা জানতো না। এভাবে প্রায় 6 মাসের মতো আমি বাচ্চা পড়াই ওই বাসায়, কিন্তু ও কোনো বেবি টেবি নেই, মানে পায়েলের ঘরে কোনো সন্তান হয় নাই। 6 মাস পরে এই ভিতরে 6 মাস কেটে গেল, বাচ্চাটা 6 মাস পড়াই। 6 মাস পরে একদিন আমি বেরোইছি বাচ্চা পড়ায়, এমন সময় পায়েলের হাজব্যান্ড উনি আমাকে দেখে ডাক দিছে। আমি তো ডাক দিছে, আমাকে ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে আল্লাহ আজকে মনে হয় আমার খবর করে ফেলবে। আমাকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে যে নাম ধরে বলতেছে যে পারভেজের দিকে আসো। গাড়িতে বসে আছে, ডাক দিছে, ডাক দিয়া বলতেছে গাড়িতে উঠো। পরে আমি বললাম যে কেন ভাই? উনি ভাই করে ওনার সঙ্গে কথা বলি, এর আগে ওনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। তাই আমি বললাম কেন ভাই? পরে বলতেছে উঠো, তোমার সঙ্গে কথা আছে, তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। তা আমি বললাম যে এক জায়গায় নিয়ে যাবেন? এক জায়গায় কোথায় নিয়ে যাবেন? পরে বলতেছে যে আহা তুমি উঠো না, গাড়িতে উঠো। তো একরকম জড়াজড়ি করি না, আমাকে গাড়িতে উঠছি। উঠার পরে তাদের একটা বাগান বাড়ি আছে, ওই বাগান বাড়িতে আমাকে নিয়ে গেছে।
তো বাগানবাড়ির দিকে যখন উনি গাড়িটা নিয়ে যাচ্ছে আমি তখন শিওর হয়ে যায় যে উনি হয়তো আমাকে মেরে ফেলবে। আর এরই মাঝে আমি পায়েলের মুখ থেকে জেনেছি ওনার হাজব্যান্ড কিন্তু আমাদের রিলেশনের বিষয়টা জানতো, মানে জেনে গেছে আর কি, ওর হাজব্যান্ড কিন্তু জানছে, আমাকে এটা পায়েল বলছে। তো যখনই বাগান বাড়ির দিকে নিয়ে যাচ্ছে তখনই আমি বুঝি যে উনি আমাকে মেরে ফেলবে, মানে আমি পুরোপুরি শিওর ছিলাম যে উনি আমাকে আর বাঁচায় রাখবেন, আমাকে মেরে ফেলবে। তো বাগান বাড়ির ওইদিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমিও ভাই একদম পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম, যদি মেরে ফেলে মরে যাব, উনি যদি মেরে ফেলে তাহলে মরে যাব, জীবন নিয়ে আমার কোনো চাওয়া নাই, মানে জীবন নিয়ে আমার আর কোনো কিছু অভিযোগ নাই, কোনো কিছুই নেই। উনি যদি নিয়ে যায় তাহলে মরে যাব, মানে মেরে ফেললে মরে যাব, সোজা কথা। বাগান বাড়ির দিকে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে দারোয়ান বাগান বাড়ির গেটটা লাগাইলো, উনি আমাকে একদম বাগানের কোণার মধ্যে একদম কর্নারে নিয়ে বসছে, বৈশা মানে আমি তো জানি যে হয়তো আমার আজকেই শেষ দিন, আমি মারা যাব। পরে আমারে বলতেছে তুমি কি পায়েলকে চিনো, এমনি ডাইরেক্ট। আমি বললাম চিনি। তা পায়েলের সঙ্গে তোমার কী সম্পর্ক ছিল? আমি বললাম পায়েলের সঙ্গে আমার কী সম্পর্ক ছিল এটা তো আমার থেকে আপনি ভালো জানেন, আই থিঙ্ক পায়েল আপনাকে সব কিছু জানাইছে। উনি বলে সব কিছু জানানোর পরেও তুমি আমার বাসায় কেন বাচ্চা পড়াইতে আসো? আমি বললাম আপনি যদি নিষেধ করেন কালকে থেকে আর আসবো না, আপনি তো নিষেধ করেন নাই। উনি আমাকে বলে পায়েলকে তুমি ভালোবাসো? আমি বললাম জি ভালোবাসি। উনি বলে এখনও বাসো? আমি বললাম জি বাসি। উনি বলে তোমার ভয় করতেছে না? আমি বললাম যে না আমার ভয় করতেছে না। উনি বলে আমি যদি তোমাকে এখন মেরে ফেলি? আমি বললাম যদি আপনি মেরে ফেলেন আমার কোনো আপত্তি নেই, তবে আমি একটা সত্য কথা বলি, আপনি যখন আমাকে বাগান বাড়ির দিকে ঢুকাইছেন আমি তখনই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম, যে মেরে ফেললে মরে যাব, আমিও নিজে মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি যদি আমাকে মেরে ফেলেন এতে আপনি আমার ক্ষতি করবেন না, বরং আমার উপকার করবেন। বলে কেন? আমি বললাম তার কারণ হচ্ছে আমার এই জীবনটা অনেক ভালো লাগতেছে, মানে জীবনটা নিয়ে আর সামনের দিকে যেতে পারতেছি না, মনে হয় যেন মানে মরে যেতে পারলেই বাঁচি। পরে আমার হাতটা ধরে বললো তুমি ওকে সত্যি ভালোবাসো? আমি বললাম জি। তখন আমাকে বলে যে ঠিক আছে তুমি যাও। আমি বললাম যে চলে যাবো? বল হ্যাঁ চলে যাও। এটা বলছে, আমি তখন চলে গেছি। তখন আপনার ধরেন বিকেলবেলা, মানে বাচ্চা পড়াইছি তো কিন্ডারগার্টেনে, আমি 2টা পর্যন্ত ডিউটি করতাম, বাচ্চা পড়াইতাম 4টা বাজে, তখন 5টা প্রায় গোধূলি হয়ে গেছে সন্ধ্যার দিকে। এরপর আমি ডিরেক্টলি বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে মানে বাসায় চলে গেছি, এরপরে আর কোনো কিছু মানে আমি জাস্ট আর মানে ভাবতেই পারিনি যে আমি কখনো বেঁচে ফিরবো, আমি যে বেঁচে আসবে এটাই চিন্তাভাবনা বাইরে ছিল। তো বাসায় চলে গেছি, বাসায় যাওয়ার পরে ঘুমিয়ে গেছি। তখন প্রায় আপনার আমি কিন্তু মানে ওই টাইমটাতে একটা ফোন ইউজ করতাম, একটা মোবাইল চালাইতাম, তাও এটা শুধুমাত্র পায়েলের রিকোয়েস্টে। তো তখন প্রায় আপনার 9টা কি 9:30 বাজে, মানে বাসায় যাওয়ার পরে শুয়ে গেছি। আমি খাওয়া দাওয়া করি না, ডিরেক্টলি একটা মেসে থাকতাম, তো ওই মেসের মধ্যে শুয়ে গেছি। মেসে আরেকটা ভাই থাকতো, আমার ওই বন্ধু সুজন না, আরেকটা ভাই থাকে। ওই সময় আমার নাম্বারে কল আসছে পায়েলের নাম্বার থেকে। একবার কল আসছে আমি ধরি না, 2বার আসছে ধরি না, আমি কল ধরি না। এমন সময় আমাদের গেটের যে দারোয়ান ছিল, দারোয়ান এসে আমাকে ডাকতেছে যে আমাকে ডাকতেছে পারভেজ ভাই উঠেন উঠেন, কে জানি আসছে। পরে আমি উঠছি, ওঠার পরে আমি যাচ্ছিলাম, এমন সময় মানে আমি গেটের বরাবর যাব, এই সময় করলো কি কে জানি একটা কাকে নামাই দিয়ে গাড়িটা টান দিয়ে চলে গেছে। এবং গেটের সামনে যাই দেখি যে ওখানে পায়েল দাঁড়ায় আছে, মানে পায়েলকে দেখে তো আমি অবাক, কী ব্যাপার ও এখানে। পরে আমি বললাম তুমি এই জায়গায়? ও আমাকে বলে হ্যাঁ আমি বললাম যে তোমাকে গাড়ি দিয়ে নামাই গেল সেটাকে? বলে এটা আমার হাজব্যান্ড। তো আমি তখন মানে একটু অবাকই হয়ে গেলাম, ওর হাতের মধ্যে একটা কাগজ। পরে আমি বললাম যে এইটা কি, মানে হাতের মধ্যে কাগজটা এরকম করে ধরে আসছে। আমি বললাম এটা কি? তো বলতেছে যে এটা আমাদের ডিভোর্স লেটার। আমি বললাম ডিভোর্স লেটার মানে কী বলতেছে? বলে হ্যাঁ এটা আমার তালাক পেপার, আমার হাজব্যান্ড আমাকে তালাক দিয়ে দিচ্ছে। আমি বললাম মানে কী বলতেছে এটা তুমি, কখন, কিভাবে? ও বলে এখন এটা কোর্টে জমা দেওয়া হয়নি, বাট লিখিতভাবেও আমাকে তালাক দিছে। এটা জাস্ট একটা ফর্ম, এই ফর্মটাও পূরণ করে আমাকে দিছে, সিগনেচার করে দিছে, আমিও সিগনেচার করছি। আমি বললাম কেন? ও বলে কেন, তো আজকে বহু বছর ওর সঙ্গে আছি, ও বুঝতেই পারছে যে আসলে আমি ওর সঙ্গে ভালো নাই, আর কোনোদিনও আমার মানে ওভাবে স্ত্রীর রূপে আমাকেও কোনোদিনও পায় নাই। যতটুকু আমাদের মাঝে হয়েছে তার সবই একরকম নেশাগ্রস্ত মানুষের মতো, আমি কোনোদিনও ওকে ওভাবে করে নেই। তা আমি জানি না তোমার সঙ্গে ওর কী কথা হয়েছে। ও ডিরেক্টলি বাসায় গেছে, বাসায় গিয়ে আমাকে বলতেছে যে যাওয়ার সময় ও এটা কোত্থেকে জানি নিয়ে গেছে, তালাকের কাগজটা নিয়ে গেছে, এটাও উকিলের কাছ থেকে লেখা আনছে, ও নিজে সিগনেচার করছে, আইন আমার বলছে তুমি সিগনেচার করো। তো আমি তো আসলে সবসময় বলছি ওকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ আমি তোর সঙ্গে থাকতে পারতেছি না। পর আমি মানে সিগনেচার করছি, আমাকে গাড়িতে উঠালো, কোনো কিছু বললো না। এখানে আসলো, আয়সা বলতেছে তুমি পারভেজরে কল দাও। আমি তোকে বারবার কল দিচ্ছিলাম, তো দেন তোমার নাম্বারটা বন্ধ, আর ও আমাকে নামাই দিয়ে চলে গেছে। আমি সরি তুমি কল ধরো না, আমাকে নামাই দিয়ে চলে গেছে তুমি যখন আসতেছিলা। পরে আমি বললাম না না এটা উনি ঠিক করে নাই, চলো আমি তোমাকে ওনার কাছে দিয়ে আসবো। এইটা বলাতেও তখন আমাকে খুব কষে একটা থাপ্পড় মারে।
অনেক জোরে একটা থাপ্পড় মারে আমার একটা গালি দেয়, অকথ্য ভাষায় একটা গালি দেওয়া বলে, তোর বাপ একটা খারাপ, তুই আর একটা খারাপ, তোর বাপের পরামর্শের মতো সেদিন রাতের বেলায় চোরের মতো পালাইছিস বলে আজকে 3টা জীবন নষ্ট হইল। আজকে 3টা নয়, 2টা পরিবার, অনেকগুলো মানুষের জীবন নষ্ট হলো। তুই যদি সেদিন আমাকে পালাইয়া না যাইতি তাহলে আমার বাবা আসলেও আমি বাবাকে বুঝা তোর সঙ্গে সংসার করতে পারতাম, কিন্তু তুই আমাকে না বলে তুই পালিয়ে গেছিস বলে আজকে এতগুলো পরিবার নষ্ট হলো, এতগুলো জীবন নষ্ট হলো। তুই আবার আমাকে বলতেছিস তো ওর কাছে দিয়ে আসবি। এই কথাগুলো আমাকে কতগুলো থাপ্পড় মারছে, অনেকগুলো থাপ্পড় মারছে। থাপ্পড় মারতে মারতে আমাকে জড়াই ধরে কান্না করতেছে। আমার বলে তুই আমাকে বাড়ি নিয়ে চল। তারপর আমি মেসে নিয়ে গেছি। মেসে নিয়ে যাওয়ার পরে সারা রাত মেসে ছিলাম। আর ওর কাছে অনেকগুলো টাকা ছিল। ওর কাবিন হয়েছিল 8 লাখ টাকা, মানে অনেক টাকা কাবিন হয়েছে। 8 লাখ টাকা কিন্তু নর্মাল কোনো কথা না। এত টাকা কাবিনে ওর বিয়ে হয়েছে, যেহেতু বড় লোকের মেয়ে ছিল। ওই টাকা কাবিনেই তখন হচ্ছে ওর আপনার কাবিনের টাকা ওকে দিয়ে দিছে, সাথে সাথে ওকে দিয়ে দিছে, মানে তালাকের টাকা, কাবিন যত হয়েছে কাবিনের টাকা দিয়ে ওরে বিদায় করে দিছে। 8 লক্ষ টাকা ওর সাথে তখন। তো এই টাকা নিয়ে তখন ও আমাকে নিয়ে দেন হচ্ছে আপনার বাড়িতে চলে গেছে, মানে এর পরের দিন আমাদের বাড়িতে গেছে। তো আমাদের বাড়িতে যাওয়ার পরে ও পরিবারকে কীভাবে ম্যানেজ করছে বা পরিবারের সঙ্গে কীভাবে কথা বলছে আমি জানি না। সেখানে যাওয়ার পরে ওর কাছে ছিল আরও প্রায় 2 লাখ টাকার মতো, টোটাল 10 লাখ টাকা। তো আমাকে 10 লাখ টাকা দিয়ে বলতেছে যে তুমি একটা কোচিং সেন্টার খোলো, একটা কোচিং সেন্টার খোলো এবং তোমাদের এলাকাতে একটা কোচিং সেন্টার খোলো, যেহেতু তুমি কোচিং করাইতেছো বা তুমি পারো। এরপরে প্রায় বছর 2-এর ভিতরে আমি আমাদের এলাকাতে একটা কোচিং সেন্টার খুলি এবং অনেকগুলো বাচ্চা কাচ্চা সেই জায়গার ভিতরে আসে। এবং এরই মাঝে আপনার পায়েলের আসলে বাচ্চা কাচ্চা কখনোই হবে না। তার কারণ হচ্ছে পায়েল আপনার কিছু মেডিসিন খেয়েছিল বিয়ের পরে, মারাত্মক কিছু মেডিসিন খেয়েছে বাচ্চা না হওয়ার জন্য। ওখান থেকে ওর বেবি আসলে কখনোই হবে না, ডাক্তাররাও পরীক্ষা নিরীক্ষা করে বলছে। তো বেবি না হোক এতে আমার কোনো সমস্যা, আমার সঙ্গে থাকতে চাই। এভাবে আমি 2 বছরের ভিতরে আমার কিন্ডারগার্টেনটা মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে গেছি, মানে খুব ভালো একটা অবস্থানে নিয়ে গেছি। তো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পরে একদিন আমার এরই মাঝে একটা আননোন নাম্বার থেকে আমার কাছে প্রচুর ফোন আসতো। এই নাম্বারটা কার আসলে তা আমি জানতাম না, খুবই অপরিচিত একটা নাম্বার থেকে কল আসতো। আমি কল মানে ধরতাম না, অপরিচিত নাম্বারগুলো রিসিভ করতাম না। তো একদিন আমি কিন্ডারগার্টেনে আছি, হঠাৎ করে আমার বড় ভাইয়ের ছেলে এসে আমার বলতেছে যে চাচ্ছু আমাদের বাড়িতে কে জানে আসছে, আপনার যাইতে বলছে। দিনটা ছিল মঙ্গলবার, শনি মঙ্গলবার নাকি খুব কুফা দিন, এবং আমার দিনটা মঙ্গলবার ছিল, আমার স্পষ্ট মনে আছে। তখন আমি কিন্ডারগার্টেনে, পরে 22-23 আমাকে বললো যে চাচু কে জানে আসছে, আপনি ডাকতেছে। পরে আমি বাড়িতে গেছি, যাওয়ার পর দেখি যে বোরকা পরিত অবস্থায় একটা মহিলা আমাদের উঠানের মধ্যে। তো আমি যাইলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আপনি কে। পরে বোকরার মুখোশটা খুলে দেখতেছি যে আমি প্রথমে চিনতে পারিনি, পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা আমাদের বিথি ম্যাডাম, যে ম্যাডামের কাছে আমি স্কুলে প্রাইভেট পড়ছিলাম, আমাদের গণিত শিক্ষিকা ম্যাডাম। আমি বলছি আপনি কি বিথি ম্যাডাম? বলে হ্যাঁ। ভালো আছো পারভেজ? আমি বললাম জি ভালো আছি। তো ওনার সঙ্গে আরেকটা মেয়ে আছে, মেয়েটা অনেক বড়, মানে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই মেয়েটা প্রতিবন্ধী, মানে টোটালি প্রতিবন্ধী। পরে আমারে বলতেছে যে তুমি তো এখন অনেক টাকা ইনকাম করো, তোমার চাকরি বাকরি করো না, তুমি কিন্ডারগার্টেন দিছো, অনেক ভালো টাকা ইনকাম করো, তোমার কিন্ডারগার্টেন আমাকে একটা চাকরি দাও। পরে আমি বললাম যে ম্যাডাম এটা কী বলতেছেন, আপনি আমার কিন্ডারগার্টেনে চাকরি করবেন এই বয়সে? পরে বলে হ্যাঁ আমি তোমার কিন্ডারগার্টেনে চাকরি করবো, আমার একটা চাকরি দাও, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিছে। তো আমি আরেকটা জায়গায় চাকরি করছি, ওইখান থেকেও নির্যাতিত হয়ে এখানে আসছি, আমাকে একটা কিন্ডারগার্টেনে চাকরি দাও। পরে আমি আমার ওয়াইফের কাছে গেলাম, গিয়ে বললাম যে এমন এমন ঘটনা, ম্যাডাম এখানে আসছে চাকরির জন্য। তো বলে ঠিক আছে, তো তোমার কিন্ডারগার্টেনে তো চাকরির তো লোক লাগবে, ওনাকে দিয়ে দাও। তো আমি তখন এই ম্যাডামকে, বিথি ম্যাডামকে আমার এখানে কিন্ডারগার্টেনে চাকরিতে দিলাম। তখনও কিন্তু মনের ভিতরে কোনো হারামি কোনো কিছু নেই, খারাপই কোনো কিছু নেই। উনি আসছে, ওনাকে চাকরি দিলাম, দেওয়ার পরে আমার বাড়িতেই আমি ওনাকে রাখলাম। এইভাবে উনি 1 সপ্তাহ মতো আমার বাড়িতে ছিল, 1 সপ্তাহ আমার বাসায় ছিল, এবং কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। কিন্ডারগার্টেনে চাকরি করতো, তার পাশাপাশি আমার বাড়িতে থাকতো। এবং সপ্তাহখানিক পরে উনি হঠাৎ করে একদিন, মানে দুপুরবেলা, কোনো কিছু জানি না আমি কিন্ডারগার্টেন, উনি বললো ওনার ওই দিন শরীর খারাপ, উনি যাবে না, উনি বাসায় থাকবে। তো উনি ছুটি নিছে, তো উনি ছুটি নিল। আমাদের তো আরও শিক্ষক শিক্ষিকা অনেকেই আছে ওইখানে আমার কিন্ডারগার্টেনে। দুপুরবেলা উনি আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাইকে আমাদের উঠানে হাজির করছে হঠাৎ করে, মানে কী কারণ আমি জানি না। এবং আমাকেও স্কুল থেকে, মানে কিন্ডারগার্টেন থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি দেখছি যে আমাদের উঠানে চেয়ার টেবিল এবং অনেকগুলো মানুষ ওখানে বসে আসছে, মানে তখন কী হইতেছে আমি কিছুই বুঝতেছি না। পরে আমি মানে যে কী হয়েছে, পরে সেই জায়গার ভিতরে আমাদের চেয়ারম্যান আমাকে বলতেছে যে বিথি ম্যাডামকে তুমি কতদিন ধরে চিনো? আমি বললাম ম্যাডামকে তো আমি যখন স্কুলে পড়ি ম্যাডাম আমাকে পড়াইছে। তারপরে উনি আমাকে বলে যে ম্যাডামের যে মেয়ে আছে এটা কার মেয়ে? আমি বললাম এই তো ম্যাডামের মেয়ে। আমাদের এলাকার চেয়ারম্যান তখন বলতেছে এটা তো ম্যাডামের মেয়ে না, এটা তোমার মেয়ে।
আমি বললাম, এটা আপনি কি বলতেছেন, এটা আমার মেয়ে হতে যাবে কেন? বলে, এটা তোমার মেয়ে না? আমি বললাম যে না, এটা আমার মেয়ে, এটা ম্যাডামের মেয়ে। পরে আমার চেয়ারম্যান সাহেব বলতেছে যে ম্যাডাম তো দাবি করতেছে এটা তোমার মেয়ে, এখন আমরা মেয়ের সঙ্গে তোমার ডিএনএ টেস্ট করাবো। মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছে। এই মধ্যে আমাকে তখন মানে এই জায়গার ভিতরে কথাবার্তা মানে গাড়িতে উঠাই ফেলে, এবং এটা পুরো আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, পুরো এলাকা আমাদের এলাকার চেয়ারম্যানের ঘটনাটা ঘটায় আর কি। এটা মূলত বিথির বাবার মানে আপনার কি জানি বলে পায়েলের বাবার একটা চাল ছিল, এটা পরে আপনি বুঝতে পারবেন। এটা পুরোই পায়েলের বাবার একটা চাল। এবং উনি তখন আমাকে বিথি ম্যাডাম এই আপনার তখন বিথি ম্যাডাম এবং আমি এবং ম্যাডামের মেয়ে তখন হসপিটালে যায়, এবং যাওয়ার পরে সেখানে ডিএনএ টেস্ট করা হয়, আমার মানে স্যাম্পল নেয়, এবং মেয়ের স্যাম্পল নিয়ে তখন ডিএনএ টেস্ট করে, এবং ডিএনএ টেস্ট করানোর পরে আমাকে বাসা আসতে দেয় নাই, কিন্তু আমাকে সেদিনও বাসা আসতে দেয় না, এবং চেয়ারম্যান আমাকে আটকায় রাখে, মানে হসপিটাল এরিয়াতে আমাকে রেখে দেয়। আমি বাসায় ফোন দিব, আমাকে ফোনও দিতে দেয় না, ওই রিপোর্ট বেরোয়া পর্যন্ত আমাকে ওখানে আটকায় রাখে। এবং রিপোর্ট যখন বেরোয়ার পরে ওই মেয়ের ডিএনএ আমার সঙ্গে ম্যাচ করে, মানে বিথি ম্যাডামের ডিএনএ আমার সঙ্গে ম্যাচ করে, এবং ডিএনএ যখন ম্যাচ করার পরে পরের দিন হয়ে যায়, এবং পরের দিন দুপুর প্রায় 12:30টার দিকে আমি বাসায় আসি। বাসায় আসার পর আমি দেখতে পাই যে আমাদের বাসায় মানে আমাদের ঘরে পায়েলের বাবা, পায়েলের মা, পায়েলের এলাকার অনেক লোক, এবং বিথি, তারপরে মানে বিথি ম্যাডাম, ওনার মেয়ে, মানে এক এলাহি কাণ্ড যা আপনাকে বলে বোঝাতে পারবো না। এই জায়গার ভিতরে আমি শুধু ঘর ভিতর থেকে শুধু মানে পায়েলের কান্নার শব্দ শুনতেছে, পায়েল শুধু চিৎকার করে কান্না করতেছে। আমি বারবার বলতেছি যে আর এটা আমি তো পায়েলের সঙ্গে একটু কথা বলে বুঝাইতে পারতাম যে বিষয়টা এরকম হয়েছে। ভাই আমাকে বোঝানোর কোনো সময় পাই না। এই জায়গার ভিতরেই হঠাৎ করে ঘর থেকে চিৎকার পড়ছে, সবাই ঘরের দিকে চিৎকার করে গেছে। যাওয়ার পরে তখন পায়েলকে বের করতেছে, কি হয়েছে, সবাই বলে পায়েল বিষ খাইছে। মানে কি এই যে আমি আপনার একদিন এক রাত হসপিটালে ছিলাম, এরই মাঝে এদিকে কী হয়েছে এগুলো কিন্তু আমি জানি না, এবং এদিকে নাকি অনেক ঝামেলা মানে হয়ে গেছে। পরে বিথিকে তখন হসপিটালে পায়েলকে তখন হসপিটালে নিয়ে যাচ্ছে, আমি তখন দৌড়ে হসপিটালের দিকে যাচ্ছি যে ওর কী হয়েছে আমি দেখব। যেতে যেতে হসপিটালের গেটে নেওয়ার পরে ডাক্তার যে ছিল সে পায়েলের হাত ধরে বলতেছে যে উনি তো মারা গেছে, ভাই। মানে তখন আমার কাছে মনে হচ্ছিল এটা একটা যেন এটা একটা আপনার লাইক আমি ড্রিম দেখতেছি, আমার একটা স্বপ্ন ভাঙলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করছি, আল্লাহ আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আল্লাহ। জায়গায় আমি জ্ঞান হারিয়ে ফেলি, ওই হসপিটালের গেটে আমি জ্ঞান হারিয়ে ফেলি, এবং আমার যখন জ্ঞান ফিরে তখন আমাকে ওই জায়গা থেকে পুলিশে নিয়ে যায়। কি অপরাধে আমার কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছুই জানি না। আমি টানা 2 বছর জেল খাটি, এবং আমার নামে অনেকগুলো মামলা দেওয়া হয়। কি মামলা, কিসের মামলা, কিচ্ছু জানি না। 2 বছর জেল কাটি, এবং 2 বছর পরে জেল থেকে বেরোয়ার পরে তখনও আমার কিন্ডারগার্টেনে বিথি ম্যাডাম চাকরি করে। 2 বছর পরে বিথি ম্যাডামের সঙ্গে কথা বলে বিথি ম্যাডাম আমার পা ধরে কান্না করে বলে, ফারভেজ মাফ করে দাও, টাকার লোভে পড়ে আমি যা করছি তা বলার মতো না। আসলে মূলত এই বিথি ম্যাডামকেই পায়েলের বাবাই বের করে আনছে। কিভাবে পায়েলের বাবা বিথি ম্যাডামের কথা জানতে পারছে কিছু আমি জানি না, তবে সবই পায়েলের বাবার প্ল্যানিং ছিল। এবং আমি জেল থেকে বেরিয়ে আসার পরে বিথি ম্যাডাম তখন আমার কিন্ডারগার্টেন থেকে চাকরি ছেড়ে দিয়ে উনি ওনার মতো করে চলে যায়। আজও আমি পাপী বেঁচে আছি, আল্লাহ আমার মরণ দেয় নাই, আমি এখনও বেঁচে আছি, এবং প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে মৃত্যু কামনা করছি। বিথি ম্যাডাম বা তার মেয়ে তারা আর কখনোই আমার কাছে আসে নাই, তারা কই চলে গেছে এর কোনো গেছে আমি জানি না। এবং পায়েলের বাবা যা করেছে তার রীতিমতো আসলে বলার মতো না। আজ আমি কিন্ডারগার্টেন চালাই, ছোট ছোট বাচ্চারা আসে, আমি এদেরকে পড়াই, এরা কেউ আমাকে বাবা ডাকে, কেউ মামা ডাকে, কেউ চাচু ডাকে। এই কচি বাচ্চাগুলোকে নিয়ে জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছে। আপন ভাই, আমি জানি না হঠাৎ কেন আপনার এই চ্যানেলটা আপনি খুললেন বা কেন এটা আমার সামনে আসলো। আপনার গল্পগুলো পড়ে আমার ভিতরে এক নতুন বেঁচে থাকার অনুপ্রেরণা জন্মায়। এই বয়সে আর বিয়ে করতে চাই না, তবে আপনার কাছে অনুরোধ রেখেছি আপনার গল্পগুলো বলা বন্ধ করবেন না। আপনার গল্পগুলো আমার মতো অসংখ্য মানুষের ঘুমের ওষুধ হিসাবে আছে, তাই গল্পগুলো চালিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই
মাস্টার ফারবাজ হোসেনের ফারবেজ আহমেদের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য, যা শুনে রীতিমতো আমারও কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যাই হোক, আমার মাইক্রোফোনে মেবি একটু প্রবলেম ছিল আজকে, ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে হয়তো লোডশেডিংয়ের সমস্যার কারণে হয়তো মাইক্রোফোনের একটু এক্সট্রা সাউন্ড আপনারা পেয়েছেন। যারা ধৈর্য ধারণ করে গল্পের এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, তারা শুধু আমার সাবস্ক্রাইবারই নয়, তারা আমার পরিবারের সদস্য। আপনাদেরকে বলে যাচ্ছি, গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আমার বুকটা অনেক বার হয়ে গেল, আর কথা বলতে পারছি না। যেখানেই বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা। আর যারা এখনও চট্টগ্রামের সেই পবিত্র বাইজিদ মাজারের ভিডিওটা দেখেননি, তারা এই ভিডিওটা এখানে ক্লিক করে দেখে নেবেন। আজকে শেষবার মতো ভিডিওটা আবারও দিয়ে গেলাম ডিসপ্লেতে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।